আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা যারা জয়েন করছো আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। আমরা আজকে অনেকগুলো ম্যাথ করতে পারবো। গত ক্লাসে আমরা কোন একটা ইন্টিগ্রেশনের মধ্যে কিভাবে ধরতে হয়, কাকে আমি ধরবো, তো সেই কনসেপ্টগুলো গত ক্লাসে আলোচনা করছিলাম। তার রেসপেক্টে ধরার পর আমরা কি করব সেই জিনিসটা আজকে আমরা করব আর কি। যে আজকে আমরা বিভিন্ন ম্যাথ করব, বিভিন্ন টাইপসের, বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ধরনের ম্যাথ করব। সেই ম্যাথগুলো করে করে আমি সামনের দিকে আগাবো এবং ধরলে কি সুবিধা, কিভাবে আমাদের সামনে আগানো যায় সেটা আমরা দেখব। তো আমাকে বলো আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার আছে কিনা। সাউন্ড ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। আচ্ছা, তো আমরা একটু খেয়াল করে দেখি যে ভাইয়া আমরা যে বিভিন্ন ফাংশন ধরব, তো ধরলে সেক্ষেত্রে আমাদের সুবিধা কি বা আমরা কেন ধরি সেই জিনিসটা তোমাকে একটু আমি ব্যাখ্যা করি। প্রথমে একটু খেয়াল করে দেখো। আমি মনে করো তোমাকে একটা ফাংশন দিলাম। ফাংশনটা কেমন? ফাংশনটা হচ্ছে আমাদের এরকম, ইন্টিগ্রেশন অফ 1/z dz। জাস্ট এই ফাংশনটা তোমাকে আমি দিলাম, যে ফর এক্সাম্পল তোমাকে আমি এই ফাংশনটা দিলাম
যদি তোমাকে আমি এই ফাংশনটা দিই তাহলে তোমরা আমাকে বলো যে এটাকে ইন্টিগ্রেশন করলে আনসার কত আসবে। আমি এটা তোমাকে দিলাম, অর্থাৎ 1/zকে জেডের সাপেক্ষে যোগজীকরণ করতে দিলাম। যদি আমি এটা করি আনসারটা কত আসবে কমেন্টে আমি দেখতে চাই। একটা আমাকে কমেন্টে হেল্প করো যে আমাকে এখানে আনসারটা কত আসবে। ইন্টিগ্রেশন অফ 1/z dz, এক্ষেত্রে আমার আনসারটা কত আসবে তোমরা একটু বলো। এটা ডিরেক্ট ফর্মুলা আছে আমরা জানি, অর্থাৎ 1/zকে জেডের সাপেক্ষে আমি যোগজীকরণ করতেছি, তাহলে আনসারটা আমার কত আসবে আগে আমাকে বলো। এক্ষেত্রে আমার আনসারটা কত আসবে। আমরা শিখেছিলাম ইন্টিগ্রেশন অফ 1/x dx সমান হচ্ছে ln x প্লাস সি। এটা আমরা শিখেছিলাম যে আমরা বলছিলাম এটা কি লেখা যায় x⁻⁻1 dx। তো আমরা বলছিলাম x⁻n এর যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হবে যদি n এর মানটা নট ইকুয়ালস টু -1 হয়। অর্থাৎ n এর মান -1 হলে তখন আমরা এই সূত্র ব্যবহার করতে পারি না, তখন তার জন্য স্পেশাল সূত্রটা আমি শিখেছিলাম। ইন্টিগ্রেশন অফ 1/x dx মান হচ্ছে ln x প্লাস সি। তাহলে আমি এটাকে যদি করি তাহলে আমরা এখান থেকে অবভিয়াসলি আমি আনসার পাবো এরকম, ইন্টিগ্রেশন অফ 1/z dz সমান হচ্ছে ln z প্লাস সি, ln z প্লাস সি। এখন একটু ভালো করে খেয়াল করো, তাহলে আমি দেখতে পাচ্ছি এটার আনসার হচ্ছে এটা, এটার আনসার হচ্ছে এটা। এখন এই জেডটা আমি জাস্ট এখানে জেডের সাপেক্ষে 1/zকে ইন্টিগ্রেশন করলাম। তো আমি এখানে তোমাকে বললাম জেডের মান তো যে কোনো কিছু হতে পারে, জেড একটা ফাংশন। তো সাপোজ আমি ধরে নিলাম জেড ইজ এ ফাংশন অফ এক্স, জেড হচ্ছে একটা এক্স এর ফাংশন। তো আমি ধরে নিলাম সাপোজ আমি ধরে নিলাম এই জেড মানে হচ্ছে অ্যাকচুয়ালি tan ইনভার্স এক্স। আমি ধরে নিলাম জেড মানে কি tan ইনভার্স এক্স। তাহলে জেড যদি tan ইনভার্স এক্স হয়, তুমি একটু খেয়াল করে দেখো, জেড যদি tan ইনভার্স এক্স হয় তাহলে আমি জেডের জায়গায় যদি এক্স বসাই দিই, একটু এদিকে খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ 1/, জেডের জায়গায় যদি বসাই tan ইনভার্স এক্স, অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো এই যে টার্মটা, এই টার্মটাকে আমরা চাইলেও আমাদের এই যে টার্মটা এটাকে আমরা চাইলেও জেডের সাপেক্ষে যোগজীকরণ করতে পারবো না। অর্থাৎ আমরা যে বলতেছি এটা এক্সের ফাংশন, দ্যাট মিনস এটাকে যোগজীকরণ করতে হবে এক্সের সাপেক্ষে। এটা যখন জেড ছিল তখন আমি জেডের সাপেক্ষে যোগজীকরণ করছি, কিন্তু এখন জেডের জায়গায় যখন তুমি tan ইনভার্স এক্স বসাই দিছ, এখন এখানে আর ডি জেড থাকতে পারবে না, এটাকে ডি এক্স বানাইতে হবে। তো ডিএক্স কীভাবে বানাবো? তাহলে আমরা বলতে পারি উভয় পক্ষে যদি আমি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এখানে পাবো ডিজেড ডিএক্স সমান হচ্ছে, এখানেও আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি ডিএক্স অফ tan ইনভার্স এক্স। তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা এখান থেকে পাবো ডিজেড ডিএক্স যেটা এটা সমান পাবো ডিএক্স অফ tan ইনভার্স এক্স সমান 1/1 প্লাস এক্স স্কোয়ার। অ্যাকচুয়ালি আমার ডিজেড বাই ডিএক্স দরকার নাই, আমার দরকার অনলি ডিজেড। তাহলে আমি এখান থেকে সিম্পলি বলতে পারবো ডিজেড সমান হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে তুমি যেটা দেখতে পাচ্ছ এটা ছিল এরকম ইন্টিগ্রেশন অফ, তাহলে এটা ছিল এরকম ভাইয়া, এটা ছিল আমার এরকম ইন্টিগ্রেশন অফ 1/tan ইনভার্স এক্স ডিজেড ছিল। এই ডিজেডটাকে ডিজেড রাখা যাবে না, ডিএক্স বানাইতে হবে। কিভাবে বানাবো? 1/tan ইনভার্স এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এই জিনিসটাকেই সংক্ষেপে লেখা যায় এভাবে। তাহলে তুমি আমাকে এখন বলো, আমার এটা বলা যে কথা, এই জেটের মান যদি tan ইনভার্স এক্স হয় তখন এটা বলাও কিন্তু সেম কথা।
অর্থাৎ দেয়ার সেম, এটা যা এটাও তা, কিন্তু এই ক্যাটাগরি যেটা দেওয়া আছে এটাকে দেখে দেখে আমি যোগজীকরণ করতে পারি না, বাট এটাকে দেখলেই আমি যোগজীকরণ করতে পারি। আমাদের যোগজীকরণের কিছু কিছু ম্যাথে ঠিক এই কনসেপ্টটা অ্যাপ্লাই করা হয়, অর্থাৎ তোমাকে এই ফরম্যাট দেওয়া থাকবে না, এই ফরম্যাটটা তোমাকে বানাই নিতে হবে, তোমাকে ফরম্যাট দেওয়া থাকবে এরকম। তাহলে এখানেই দেখো জাস্ট উল্টা কাহিনীটা, ভাইয়া আমার এখানে জেটের জায়গায় tan ইনভার্স এক্স বসাইছিলাম, তাহলে উল্টাভাবে যাইতে হলে কী করতে হবে, এই tan ইনভার্স এক্সটাকে জেড ধরতে হবে, জাস্ট লাইক দ্যাট। তাহলে আমরা কেন করি, আমি আবারও বলতেছি, এই যে আমি ধরবো, এই ধরাটা আমি কেন ধরি, যেমন ভাই আমার এই ম্যাথটা খুবই ইজি, বাট এটাকে আমি এইভাবে করলে ইজি, বাট জেটের মানটা, এই ম্যাথটা আসলে কোন ম্যাথ, এই ম্যাথটা আসলে হচ্ছে এই ম্যাথ। কীভাবে করলাম, এই জেটটা হচ্ছে tan ইনভার্স এক্স, আমি ধরে নিচ্ছি যে কোনো কিছু হইতে পারে, এক্স হিসাবে কি উভয় পাশে অন্তরীকরণ করলাম, এখান থেকে ডি জেটের মানটা বের করলাম, ডি জেটের মানটা এখানে বসাই দিলাম, আনসার পেয়ে গেলাম। এই জিনিসটা যে কথা এটাও সেম কথা। তাহলে আমার কথা হচ্ছে আমি এরকম কমপ্লেক্স মুডে ম্যাথটাকে না করে এরকম সিম্পল মুডে করার জন্য আমাকে কী করতে হবে, রিভার্স ওয়েতে আগাইতে হবে। এই কনসেপ্টটা তোমার বইতে নাই, রিভার্স ওয়ের কনসেপ্টটা তোমার বইতে আছে, কারণ তোমার বইতে কখনো এই ম্যাথ দিলে আমি সরাসরি করে দিতে পারবো। আমার কথা হচ্ছে এই ম্যাথ দিলে তখন আমি কীভাবে করব, তার জন্যই হচ্ছে আমাদের এই কনসেপ্টটা। আগে বলো আমি কেন ধরবো এটা বুঝছি কিনা বলো, কেন ধরবো সেটা বুঝছি কিনা বলো। এখন যদি তুমি এটাকে ধরে এরকম করো, তাহলে দেখো আমার কথা হচ্ছে এই ম্যাথটাকে এভাবে করা যায়। এখন এই ফরম্যাটটাকে যদি আমি এই ফরম্যাট বানাই ফেলতে পারি, ম্যাথটা অনেক ইজি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আমি ঠিক সেম কাজটাই করতেছি। আচ্ছা, আমি আরেকবার বলতেছি, অনেকের নাকি আটকায় গেছিল। দেখো এখানে মেইন থিম যেটা, সেটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন অফ 1/z dz, এটাকে আমি যোগজীকরণ করলে আনসার ln z প্লাস সি, এটা আমি জানি। অর্থাৎ এটা যদি আমাকে দেওয়া হয়, এটা করা আমার কাছে কোনো ব্যাপারই না। বাট আমাকে পরীক্ষায় কিছু কিছু ম্যাথে এরকম সিম্পল ফরম্যাট দিবে না, একটু গর্জিয়াস ফরম্যাট দিবে। আমি ধরে নিলাম এখানে তুমি যে জেটের কথা বলতেছো সে আসলে জেট না, সে হচ্ছে একটা এক্সের ফাংশন। আমি ধরে নিলাম এই জেট মানে হচ্ছে tan ইনভার্স এক্স। যদি এই জেডটা tan ইনভার্স এক্স হয়, তাহলে ডি জেডটাও তো এক্স হিসাবে কইতে হবে। যেমন তুমি দেখো জেডটাকে তুমি বলতেছো এক্সের ফাংশন, তো জেড যখন জেড, তখন তুমি জেডের সাপেক্ষে যোগজীকরণ করছো। জেড যখন tan ইনভার্স এক্স হয়ে গেছে, এখন তো তুমি তাকে জেডের সাপেক্ষে যোগজীকরণ করতে পারবে না, এবার তাকে যোগজীকরণ করতে হলে এক্সের সাপেক্ষে করতে হবে। এর মানে এখানে ছিল ডি জেড, এখন আমার লাগবে হচ্ছে ডি এক্স। তাহলে আমি ডি এক্স করার জন্য কি করব, এই জেডের মান হচ্ছে tan ইনভার্স এক্স, এই জেডটাকে আমি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলাম। জেডটাকে যদি আমি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমরা এখান থেকে পাবো ডি জেড ডি এক্স। এই ডি জেড ডি এক্স যেটা, সেটা অর্থাৎ আমাদের বাম পাশেও এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলাম, ডান পাশেও এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলাম। ডিডি এক্স অফ tan ইনভার্স এক্স, এটার মান হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর বামেরটা বামের মতোই আছে। এখন আমার কিন্তু ডি জেড ডি এক্স দরকার নাই, আমার অনলি ডি জেড দরকার। জেটের মান tan ইনভার্স এক্স, এটা আমি জানি। এখন ডি জেটের মানটা কত সেটা আমাকে জানতে হবে। ওই কারণে এখান থেকে ডিএক্সটাকে অপর পাশে নিলে নেওয়া যায়, মানে মনে মনে নেওয়া যায়। আমরা অন্তরীকরণে বলছিলাম, জাস্ট আমাদের মনে মনে চিন্তা করবো নিছি যে আমরা ওই পাশে নিলাম, তাহলে আমাদের ডি জেড ইকুয়ালস টু 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে আমি এটার জায়গায় সেটা বসাই দিলাম। এখন একটু খেয়াল করো, এটাই হচ্ছে আমার আসল ম্যাথ। এটাও আমার ম্যাথ, এটাও আমার ম্যাথ। দুইটার মধ্যে কোনটা ইজি? অবশ্যই আমার প্রথমটা ইজি। তাহলে আমার কথা হচ্ছে আসলে এটা ম্যাথ হচ্ছে এটা আসলে এই ম্যাথ, কিন্তু পরীক্ষায় তোমাকে এইভাবে দিবে না, পরীক্ষায় তোমাকে এটাকে কমপ্লেক্স বানিয়ে দিবে। এই কমপ্লেক্স জিনিসটাকে ধরে ধরে আগের জায়গায় আগে যাইতে হবে। এই ধরে ধরে আগের জায়গায় যাওয়ার জন্যই আমার ধরাধরে নিয়ম। বলো বুঝছি কিনা? এবার বুঝছি কিনা বলো, এবার বুঝছি কিনা বলো। এবার আমি ঠিক রিভার্স ওয়েতে আগাবো, এবার রিভার্স ওয়েতে আগাবো, অর্থাৎ এখান থেকে আমি এখানে চলে যাব। এটাই হচ্ছে আমার, দেখো এই লাইনটা সেম কথা, অর্থাৎ এই লাইনটার আসল রূপ হচ্ছে এটা।
এবং সে আসল রূপে থাকলে আমি তাকে যোগাযোগকরণ করতে পারি, বাট বর্তমানে পারতেছি না, ওই কারণে আমি তাকে আসল রূপে রূপান্তর করব, ধরে ধরে আগাবো। এটা কোনো বইতে পাবা না, কেউ বলবেও না। এটা আমি তোমাকে বুঝাইলাম, ধরার সেন্সটা কেন আমি ধরে ধরে করতেছি সেটা আমি দেখাইলাম। আচ্ছা আসো, এটা হচ্ছে আমার সেন্স জাগ্রত হয়ে গেছে। এবার আমি ধরে ধরে ম্যাথ করব। দেখো কিভাবে করতেছি, দেখো বোর্ডে একটা ম্যাথ লেখা আছে, কাকে ধরবো একটু কমেন্টে বলো। কাকে জেড ধরবো? জেড ধরি কেন? কারণ যে কোনো একটা ফাংশনকে আমরা ওয়াই বলতে পারি, তো আমরা এটাকে এক্স, এটা তো এক্সেরই ফাংশন, তো আমি তাকে জেড ধরতেই পারি, কোনো ব্যাপার না। জেড ধরলে সুবিধা, অনেক সময় ওয়াই থাকে, তো এর থেকে বেটার তুমি জেড ধরো। আমরা প্রত্যেক ম্যাথে জেড ধরে করি, এরকম কোনো নিয়ম নেই যে জেডই ধরতে হবে, যে কোনো কিছু ধরা যায়, যে কোনো একটা চলক ধরলে হয়। কাকে ধরবো বলো? এবার আসো গত দিনের কনসেপ্ট। ভাই গত দিনে আমি আপনাকে শিখিয়েছিলাম কিভাবে ধরতে হবে। এখন আপনি আজকে বলেন যে আমি কাকে ধরবো। অবভিয়াসলি আমি tan ইনভার্স x কে ধরবো। তাহলে দেখো আমি ধরতেছি, ধরি কি ধরবো? tan ইনভার্স x ইকুয়ালস টু হচ্ছে z। কেন ধরলাম? কারণ এটাকে অন্তরীকরণ করলে অন্যটা পাওয়া যায়। তাহলে আসো অন্তরীকরণ করব। অন্তরীকরণ কার সাপেক্ষে করব? অবভিয়াসলি x এর সাপেক্ষে। তাহলে দেখো tan ইনভার্স x ইকুয়ালস টু z আছে, ওকে। তাহলে আমরা এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এক পাশে অন্তরীকরণ করা যায় না, উভয় পাশে করতে হয়। ddx অফ tan ইনভার্স x মানে কি? এটার ফর্মুলা আমার জানা আছে, ডিরেক্ট ফর্মুলা 1/1 প্লাস এক্স স্কোয়ার। আর এই পাশে কি আছে? এটাকে লেখা যায় dz dx। এবার তুমি এই dxটাকে এই পাশে আনলে তুমি লিখতে পারবা 1/1 প্লাস এক্স স্কোয়ার dx ইকুয়ালস টু dz। এটা বুঝছি কিনা বলো? প্রথমে tan ইনভার্স x ইকুয়ালস টু z দিলাম। আমি যেহেতু দেখতেছি এটা x এর ফাংশন, x এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম উভয় পাশে। করার পর আমি এখান থেকে অন্তরীকরণ করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার আসলো, এদিকে dz dx আসলো। আমি dxটাকে এই পাশে আনলাম। কেন আনলাম? তুমি একটু খেয়াল করলে দেখবা এই ফাংশনটাকে যদি আমি একটু সাজাই লিখি, এভাবে লেখা যায় ইন্টিগ্রেশন অফ, এটাকে আমি যদি এভাবে লিখি 1/tan ইনভার্স x আকারে লিখলাম। বাকি যেটা আছে সেটা হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার dx। একটু খেয়াল করে দেখো, এই পুরো জিনিসটা হুবহু আমাদের এখানে চলে আসছে, ওই কারণে আমি এটাকে আনি। তাহলে এই যে পুরো জিনিসটা হুবহু চলে আসছে। এবার বলো আগে আমাকে একটু বুঝছি কিনা, কিভাবে এখান থেকে এখানে আসলাম এটা বুঝছো কিনা? যে আমি tan ইনভার্স x কে z এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, উভয় পাশে x এর সাপেক্ষে অন্তরীকরণ, tan ইনভার্স x সমান z ধরলাম, উভয় পাশে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, এদিকে করলে এটা পারলাম, এদিকে করলে এটা পাইলাম। dxটাকে চাইলে এই পাশে আনা যায়। হ্যাঁ, আমরা মনে মনে চিন্তা করতেছি dxটাকে গুণ করছি, আসলে তো গুণ করি না, এটা হচ্ছে একটা নিয়ম। তাহলে আমরা dx এখানে রাখতে পারি। তাহলে আমাদের এখানে 1/1 প্লাস এক্স স্কোয়ার dx সমান dz আমরা বলতে পারি। ওকে, এবার তুমি তো দেখি বুঝতেছো কি ভাইয়া, 1/ এই যে 1 এর জায়গায় 1 থেকে গেল, এই যে আমরা বলতেছি tan ইনভার্স x, এটা অ্যাকচুয়ালি দিস ইজ নট tan ইনভার্স x, দিস ইজ z। কারণ এই tan ইনভার্স x কে তুমি কি ধরছিলা? z ধরছিলা। তাহলে এটা হচ্ছে আমাদের z। আর বাকি যে জিনিসটা আছে, এই পুরা টার্মটা, এই পুরা জিনিসটার মান হচ্ছে dz, 1/z dz। এবার দেখো ভাইয়া, 1 ইন্টিগ্রেশন অফ 1/z dz, 1/z কি z এর সাপেক্ষে যোগাযোগকরণ করব, আনসার আসবে ln z প্লাস c। তুমি যদি এখানে আনসার লিখে দাও, অবশ্যই এটা ভুল। তোমরাও কিন্তু করার সময় এই কাজটা করবা, এটা করবা। কেন করবো বুঝছো তো? কারণ 90% কেসে আমাদের স্টুডেন্টরা এখানে আনসার লিখে দেয়। এটা ভুল। কেন ভুল? কারণ দেখো, তুমি কিন্তু তোমাকে যোগাযোগকরণ করতে বলছে কাকে? ভাইয়া এই লাইনটাকে যোগাযোগকরণ করতে বলছে। এই লাইনে কোনো জেট আছে? নাই। তাহলে তুমি আনসার কিভাবে জেট পাইলা?
এই জেড পাওয়ার জন্য তুমি নিজে থেকে ধরছো, সেটা কি প্রশ্ন তোমার বলছে তুমি ধরো? তুমি তো নিজে নিজে ধরছো, যেহেতু ধরছো তোমাকে আবার এক্স এর রিটার্ন যাইতে হবে। তুমি ধরছো কেন? যোগজীকরণ করার সুবিধার্থে, তো যোগজীকরণ তো করেই ফেলছো, এবার মানটা বসাই দিতে হবে। তাহলে আমরা এখানে কি করব, লন এই মানটা আমাকে বসাই দিতে হবে। জেড এর মান কত, কাকে আমি জেড ধরছিলাম, tan ইনভার্স এক্স কে, এই tan ইনভার্স এক্স, এবং এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার অ্যান্ড ইটস ওকে। বলো আমরা বুঝছি কিনা, এই ম্যাথ বুঝছি কিনা বলো, এই ম্যাথ বুঝছি কিনা বলো। এটা হচ্ছে আমি জাস্ট তোমাকে এই ধরনের ম্যাথগুলো কীভাবে করতে হয় সেটা শেখাচ্ছি, আগে বলো একটু বুঝছি কিনা। একটু বুঝছি কিনা বলো। ওকে, এবার তোমাকে আরেকটা জিনিস আমি শিখাবো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এখান থেকে এই যে দুইটা লাইন আছে, এই দুইটা লাইন আমরা খাতায় লিখব না, খাতায় লিখব না। ইভেন তুমি বইতেও এই দুইটা লাইন লিখা পাবা না, তুমি সরাসরি এই লাইন থেকে এই লাইনে চলে যাবা। প্রশ্ন হলো ভাই কীভাবে যাব? সিম্পল, তুমি চিন্তা করবে এভাবে। দেখো আসলে কিন্তু এটা এভাবে আসছে, বাট এটা এভাবে, এইগুলো আমাদের বইগুলোতে যখন আমরা ম্যাথ করি তখন তোমাদের বিভিন্ন জায়গায় সলভ করা হয়, ডিরেক্ট এখান থেকে এটা লিখে ফেলা হয়। ওই কারণে আমার মাঝখানের লাইনগুলো না লেখা বেটার, এটা লিখে নিয়ম নেই আর কি। আমি তোমাকে বোঝানোর সুবিধার্থে কেন এটা লিখছি সেটা বুঝাইলাম। এখন তুমি এক্সামে কি করবা, এটা লিখবা না, এটা আমরা এক্সামে লিখবো না। আমরা চিন্তা করবো এভাবে, tan ইনভার্স এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে পাবো 1/1 + x স্কয়ার। কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম, এক্স এর সাপেক্ষে dx দিব ইকুয়ালস টু dz। আবার বলতেছি tan ইনভার্স এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1/1 + x স্কয়ার ইন্টু dx দিব এক্স এর সাপেক্ষে, আর ডান পাশে z কে অন্তরীকরণ করলে dz। dz মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ z, dx মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ x। সিম্পলি বলতে পারি এসেনশিয়াম লিখলে কোনো প্রবলেম হবে না, লেখাটা বুদ্ধিমানের কাজ। কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে অনেক টিচার দেখা যায় এটা প্রবলেম করে, যেহেতু কোনো গাইড বুক বলো মেইন বুক বলো কোনো বইতেই এভাবে পুরোটা করে না, সরাসরি লিখে দেয়। ওই কারণে অনেকে হয়তো কেটে দিতে পারে। কারণ হচ্ছে আরেকটা কারণ হতে পারে, আরেকটা কারণ হচ্ছে এটা, এই যে আমরা বলতেছি এটাকে এভাবে লেখা যায়, কিন্তু আমরা যে বলে দিচ্ছি এটাকে গুণ করে ফেলছি, ডিএক্সটাকে এদিকে নিয়ে আসছি, এভাবে আনার কিন্তু কোনো নিয়ম নাই। এটা হচ্ছে আমরা থিওরিটিক্যালি প্রমাণ করা যায়, এটা যে কথা এটাও সেম কথা, প্রমাণ করা যায়, প্রমাণ করে মিলানো যায়। কিন্তু ডাইরেক্টলি এভাবে চিন্তা করাটা হচ্ছে তোমার চিন্তা ভাবনার ত্রুটি। আমি আগেই বলছি এটা মনে মনে রাখবো, কাউকে বলবো না। তো আমরা ওই জন্য এক কথায় আমরা এগুলো লিখবো না, আমরা এখান থেকে এখানে চলে আসবো। কথা ক্লিয়ার কিনা বলো? না লিখাটা ভালো। এবং তুমি যদি আমাকে বলো ভাই আপনি অর্ডার দেন, আমি অর্ডার দিলাম, তুমি লিখিও না, তুমি ডাইরেক্ট এখান থেকে এখানে চলে আসবা। কারণ অনেক স্যারে দেখা যায় তোমার যারা মনে করে একটু বেশি ইনোসেন্ট টাইপসের, ওনারা বলবে বইতে তো এভাবে নাই, তুমি কেন লিখছো, কেটে দিবে। তো এটা আসলে কাটা উচিত না, বাট তাও কেটে দিবে, তো তখন তো তুমি আমাকেই দোষারোপ করবা। তো এর থেকে বেটার আমরা বইয়ের সাথে মিলাই লিখি। আর শুধু এক্সট্রা লাইন লেখার কী দরকার, কম লিখতে পারলে বেশি লেখার কী দরকার। আচ্ছা, তাহলে আমি এরকম আরও কয়েকটা ম্যাথ করে দিই, আস্তে আস্তে আমরা পুরো কনসেপ্টে ক্লিয়ার করে ফেলবো। এবার আসো আমরা জেনারেল ওয়েতে করব। আচ্ছা, জেনারেল ওয়েতে যদি আমরা করি, আমরা আরেকটা ম্যাথ করি না, আরেকটা ম্যাথ করি আমরা। ম্যাথটা হচ্ছে এটা, ইন্টিগ্রেশন অফ 2x tan ইনভার্স x। দেখো আমি সবগুলো tan ইনভার্স x দিয়ে দেখাচ্ছি, এর মানে তুমি এটা মনে করিও না ভাইয়া যে আমাদের খালি পরীক্ষায় tan ইনভার্স x দিয়ে করতে হবে, না, যে কোনো কিছু থাকতে পারে। কাকে জেড ধরো বলো তো?
কাকে জেড ধরবো বলো তো? এই ম্যাথে আমরা কাকে জেড ধরবো? এই ম্যাথে আমরা কাকে জেড ধরবো? এই ম্যাথে আমরা কাকে জেড ধরবো? হ্যাঁ এক্স্যাক্টলি, দেখে বোঝা যায়। আর আরেকটা তোমাদেরকে নিয়ম শিখিয়ে দিই, মানে ম্যাথগুলোতে যেখানে ইনভার্সওয়ালা ম্যাথ দেখবা যে ওই ইনভার্সওয়ালাটাকে জেড ধরতে হয়। যেখানে লগারিদম দেখবা সেখানে দেখবা লগওয়ালাটাকে জেড ধরতে হয়। যেখানে এক্সপোনেনশিয়াল দেখবা সেখানে দেখা যায় এক্সপোনেনশিয়াল বা তার পাওয়ারটাকে জেড ধরতে হয়। যেখানে রুট দেখবা যে রুটের ভিতরটাকে জেড ধরতে হয়। এরকম মানে এগুলো হচ্ছে ম্যাক্সিমাম ম্যাথের ক্ষেত্রে মিলে যায় আর কি। তো দেখি আমরা তাহলে এখানে, হ্যাঁ তাহলে আমরা এখানে এটাকে জেড ধরবো। তাহলে আমরা কীভাবে লিখতেছি দেখো, ধরি tan ইনভার্স এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে জেড। তাহলে আমরা কি জানি ভাইয়া, ডি ডিএক্স অফ tan ইনভার্স এক্সের ফর্মুলা হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে হচ্ছে এখানে যেটা আছে সেটার স্কোয়ার। কিন্তু তুমি যে বলতেছো ভাইয়া এটাকে তুমি মনে মনে এক্স ধরছো, এটা তো আসলে এক্স না। তাহলে যেহেতু এটা এক্স না, তাকে আবার অন্তরীকরণ করতে হবে। এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে পাবো 2x। অন্তরীকরণ করা শেষ, কার সাপেক্ষে করলাম? এক্সের সাপেক্ষে, dx ইকুয়ালস টু dz। এবার লিখবো তাহলে, সুতরাং আমরা এখান থেকে বলে দিতেই পারি, সুতরাং 2x ডিভাইডেড বাই 1 প্লাস দেখো x টু দি পাওয়ার 4 dx ইকুয়ালস টু আমরা পাইলাম হচ্ছে dz। তাহলে এখন আমরা এখান থেকে বলতে পারি এটা। তাহলে তুমি দেখো এটাকে তো আমরা লিখতেই পারি ভাইয়া, এই যে এটাকে, এই অংশটাকে আমরা ধরে নিছি জেড, এটা বাদে বাকি যেটা আছে 2x ডিভাইড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 dx, এই পুরো জিনিসটাই মানে কিন্তু dz। তাহলে আমরা এখান থেকে এভাবে বলতে পারি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ জেড, এটা বাদে বাকি পুরোটা মিলে কিন্তু dz। তাহলে জেড dz। এবার এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস সি। তাহলে হাফ ইন্টু জেড স্কোয়ার, জেডে রাখা যাবে না, জেডের মানটা কত? tan ইনভার্স এক্স স্কোয়ার। তাহলে tan ইনভার্স এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস সি অ্যান্ড দ্যাটস ইট। এটা আমাদের আনসার। বলো বুঝছি কি না? তাহলে দেখো যে ম্যাথটা অনেক বড় সেটাকে একটু করে ধরো, তখন দেখবা এই ম্যাথটা আমাদের ছোট হয়ে গেছে, সেখান থেকে তুমি আনসার বের করে ফেলতে পারবা। দেখো কত সিম্পল একটা ম্যাথ, বাট তোমাকে গর্জিয়াসভাবে দিছে। তো সিম্পলের ভিতর গর্জিয়াস দিলে গর্জিয়াস জিনিসটাকে সিম্পল করে দৌড়াদৌড়ির মাধ্যমে আমাকে সমাধান করে ফেলতে হবে। বলো আমরা একটু বুঝছি কি না? একটু বুঝছি কিনা বলো। দেখো এটা কেন এভাবে লিখছি সেটা কিন্তু আমি অলরেডি ব্যাখ্যা দিছি, বাট কথা হচ্ছে আমরা এভাবেই লিখবো যে আমরা লাইন স্কিপ দিলাম, মনে করো স্কিপ দিয়ে ডিরেক্ট লিখে দিলাম, এবং এটাই হচ্ছে লিখার নিয়ম। এটাই হচ্ছে লিখার নিয়ম। এখানে আবার তুমি ডিজেড দিতে পারবা না, এখানে ডিএক্স, এখানে হচ্ছে ডিজেড, জেড থেকে ডিজেড আর এক্স হিসাবে করে এখানে ডিএক্স দিবা। কেন এটা লিখছি সেটা আমি অলরেডি ব্যাখ্যা দিছি। এবার আসো তাহলে আমরা আস্তে আস্তে আরো বেশি বেশি ম্যাথে যাই। এবার আমি আরো কয়েকটা ম্যাথ করাতে থাকি, যে আমাদের আরো কয়েকটা ম্যাথ করাই। এবার একটা ম্যাথ হচ্ছে ইন্টিগ্রেশন অফ 10। তোমরা একটু, আমি ম্যাথ সবগুলো কিন্তু ধরাধরির ম্যাথ, আমি বলার সাথে সাথে তোমরা কমেন্টে বলে দিবা কাকে ধরবো। তাহলে 10 সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, কাকে ধরবো? কমেন্ট প্লিজ, কাকে ধরবো? তুমি বলার আগে আমি সরাসরি বলে দিচ্ছি, সাইন ইনভার্স এক্সটাকে আমি জেড ধরবো, কারণ সাইন ইনভার্স এক্সকে জেড ধরলে
1/√1 - x² গুণাকারে আছে, কিন্তু দেখো এটা কিন্তু গুণাকারে আছে কার সাথে? ইন্টিগ্রেশনের সাথে। কে? 1/√1 - x²। তাহলে আমরা ধরি সাইন ইনভার্স x ইকুয়ালস টু হচ্ছে z। তাহলে সাইন ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? 1/√1 - x² dx ইকুয়ালস টু dz। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এই জিনিসটাকে আমরা ধরছিলাম হচ্ছে z। তাহলে আমরা এখান থেকে খুব সিম্পলি বলতে পারি ইন্টিগ্রেশন অফ tan এর জায়গায় থেকে গেল, tan এর পাশে বসবে z। এই অংশটা বাদ দিলে বাকি পুরাটা 1/√1 - x² dx, এই পুরোটা dz মিন করে dz। এবার একটু খেয়াল করে দেখো, এখন তোমাদের মনে প্রশ্ন আসবে, সরি আমি এই মেয়েটা আগে করাই ফেলছি, এটা আগে করানো উচিত নেই, তাও বলি যে তোমাদের মনে প্রশ্ন আসবে ট্যানকে যোগজীকরণ করলে কি হয়, ট্যানকে যোগজীকরণ করলে কি হয়, এটা তোমাদের মনে প্রশ্ন আসবে। তো আমি তোমাকে বলবো এই প্রশ্নটার সমাধান হচ্ছে, আমি ডিরেক্টলি তোমাকে সূত্র লিখে দিই, যে আগে সূত্র লিখে দিই ইন্টিগ্রেশন অফ tan x dx সমান হচ্ছে ln sec x প্লাস c। মানে এটা ফর্মুলা আমি লিখে দিলাম, কেমনে আসছে সেটা একটু পরেই জানবা। আসলে আমি কতগুলো ম্যাথ করাই দিই, তো তুমি একটু পরেই জানবা আসলে। তো টেনের ফর্মুলা, টেনের ফর্মুলা, কটের ফর্মুলা তুমি একটু পরেই জানবা। আপাতত জাস্ট মুখস্থ করো, টেনকে ইন্টিগ্রেশন করলে ln sec x প্লাস c আসে। কেমনে আসছে? খুবই সহজ একটা নিয়ম, ধরতে জানলেই সমাধান হয়ে যাবে। তাহলে আসো, এটা আমাদের এটা ফর্মুলা। তাহলে আমাদের ফর্মুলাটা লিখে ফেলি, ln sec x, এখানে তো x বসবে না, এখানে বসবে z প্লাস c। তো তোমার তো জেডটা জেড না, তাহলে sec z এর জায়গায় মান বসাই দাও, z কে সাইন ইনভার্স x প্লাস c, দেন এটা আমার আনসার। বলো বুঝছি কিনা, বুঝছি কিনা বলো। বুঝছি কিনা বলো, কুইক তাড়াতাড়ি বলবা, বুঝছি কিনা বলো। ওকে, এবার তাহলে আমি আরেকটা ম্যাথ করি। আমি অনেকগুলো ম্যাথ করাই দিতে চাচ্ছি। এবার আমি আরেকটা ম্যাথ যদি করাই দিই, এই ম্যাথটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন অফ x e⁻x² dx, ইন্টিগ্রেশন অফ x e⁻x² dx। বলো কাকে জেড ধরবো, কুইক তাড়াতাড়ি কাকে জেড ধরবো বলে বেলো। ধরিয়ে x² = z। দেখো তুমি বলা লাগবে না, আমি বলে দিচ্ছি x² = z। তাহলে x² অন্তরীকরণ করলে কি আসবে? x² অন্তরীকরণ করলে আসবে 2x dx সমান dz। তাহলে একটু খেয়াল করে দেখো ভালোভাবে, যে ভাইয়া আমাদের এখানে আমি কাকে dz বলতে পারবো? 2x dx কে। এই 2x dx কে আমি dz ধরতে পারবো, তাহলে আমার 2x dx থাকা লাগবে না? অবভিয়াসলি থাকা লাগবে। তাহলে আমি এটাকে বলতে পারি ইকুয়ালস টু, আমার এখানে কিন্তু x আছে অনলি, তাহলে আমি এটাকে লিখে দিই 1/2 দিয়ে আমি লিখলাম e⁻x²টাকে লিখে রাখলাম, আর যেটা x dx তাকে আমি লিখতেছি 2x dx। কেন লিখলাম? কারণ ভাইয়া আমার তো দরকার হচ্ছে 2x dx, তার জায়গায় আমি dz বসে দিতে পারবো, 2x dx এর জায়গায় আমি dz বসে দিতে পারবো, ওই কারণে আমি এভাবে লিখলাম। তাহলে আমি এখান থেকে বলতে পারি কি, 1/2 থেকে যাবে ইন্টিগ্রেশন অফ e⁻x² এর মান কত? z, 2x dx এর মান কত? dz। এবার হচ্ছে ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন অফ e⁻z dz মানে কি? e⁻z dz মানে হচ্ছে আমাদের e⁻z প্লাস c করে দিলাম, অর্থাৎ পুরোটা করার পর এটা c বসাইলাম। হাফ ইন্টু e⁻z তো রাখা যাবে না, z মানে হচ্ছে x² প্লাস c, অ্যান্ড এটাই আমার আনসার। বলো বুঝছি কিনা, বুঝছি কিনা বলো। কুইক রেসপন্স করবা, কুইকলি রেসপন্স করবা, বুঝছো কিনা।
ওকে, এবার দেখো অনেকে অনেক জায়গায় এটাকে একটু অন্যভাবে করে যে ভাইয়া আমার হুদে আমি একটা হাফ আনবো না, আমি আমার মতো করব। তো তুমি যদি তোমার মতো করতে চাও কীভাবে করবা? হ্যাঁ, তারা বলে যে ভাইয়া আমার 2x dx নাই কিন্তু আমার তো x dx আছে। জি ভাইয়া আছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি না x dx সমান হচ্ছে dz/2। হ্যাঁ, বলতে পারো তো। তাহলে যদি বলতে পারি তাহলে আমাদের এখানে ইন্টিগ্রেশন অফ e⁴x² এর মান হচ্ছে z। এই যে x dx এটার জায়গায় আমি তো বসাইতে পারি dz/2। হ্যাঁ পারো। এই 2টাকে বের করে নিয়ে আসলে 1/2 ইন্টিগ্রেশন অফ e⁴z dz আসলো না? হ্যাঁ আসলো তো। অ্যাকচুয়ালি আমাদের আগেরটাই আসছে। অর্থাৎ তুমি চাইলে আগে ভাগে কনস্ট্যান্ট আনতে পারো, আর তুমি চাইলে না ভাইয়া কনস্ট্যান্ট আমি আনতে পারবো না, আমার আনার দরকার নাই, আমি এখান থেকে কনস্ট্যান্টটাকে নিচে নামাইয়া যেটা আমার আছে সেটার জায়গায় বসাই দিই। আমার আছে x dx, আমি তার জায়গায় বসাই দিলাম। শুধু শুধু আবার আমি চিন্তা ভাবনা করব আমার 2 দরকার, আগে 2 আয়না নি, এত চিন্তা ভাবনা না করে তুমি চিন্তা করবে আমার x dx আছে, 2টাকে নিচে পাঠিয়ে দিই। 2টাকে নিচে পাঠিয়ে দিয়া এটার মান বসাই দিই, কনস্ট্যান্টটা বের করে নিয়ে আসি, আগের জিনিসটাই পাবো। বলো দুইটার মধ্যে কম্পারিজন বুঝছো কিনা? তোমরা খাতায় কিন্তু দুইটাই নোট করবা। এরপর থেকে আমি যত ম্যাথ করাবো আমি এই কনসেপ্টে করাবো। হুদয় আবার চিন্তা ভাবনা করে একটা কনস্ট্যান্ট আনা খুবই আমাদের একটু চিন্তা ভাবনার কাজ। এর থেকে বেটার যেটা আছে তার জায়গায় বসাই দিব, শেষ। বলো বুঝছি কিনা? এটা বুঝছি কিনা বলো, এই কনসেপ্টটা বুঝছি কিনা? এই কনসেপ্টটা বুঝছি কি না? ওকে, তাহলে আমরা এখন থেকে এভাবে করব, শুধু শুধু আগে থেকে আনার দরকার নেই, আমরা রেখে দিব আর কি। এবার আসো কুইক, আমি আরেকটা ম্যাথ করি। এখন আর তোমাকে কমেন্টে জিজ্ঞেসও করবো না, আমি ডাইরেক্ট করে ফেলি। ইন্টিগ্রেশন অফ আমি খুব দ্রুত করবো 2x + 3 √x² + 3x dx। তো আমাদের এটাকে ইন্টিগ্রেশন করতে হলে বুঝতে পারতেছি রুটের ভিতরে যেটা আছে তাকে অন্তরীকরণ করলে বাইরেরটা আসে, যেটা গুণাকারে আসছে, অতএব আমি এটাকে z ধরবো। ধরি x² + 3x = হচ্ছে z। দেন আমরা বলতে পারি x² কে অন্তরীকরণ করলে 2x, 3x কে অন্তরীকরণ করলে 1, দ্যাট মিনস 3 থাকবে, ব্র্যাকেট দিব dx = dz। এবার আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ ভাইয়া √ ভিতরে যেটা আছে, রুটের ভিতরে কি আছে এটা, তাকে আমি z ধরছিলাম, আর এটা বাদ দিলে বাকি যেটা আছে এই পুরোটা মিলে হচ্ছে 2x + 3 dx মানে হচ্ছে dz। তাহলে আমাদের ইন্টিগ্রেশন অফ √z dz। তাহলে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ z⁴½ dz। তাহলে আমরা বলতে পারি আমাদের এটাকে ইন্টিগ্রেশন করলে z⁴½ + 1 /½ + 1 + c। তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি z⁴ 3/2 /3/2 + c। এটাকে লিখতে পারি 2/3 z⁴ 3/2 + c, মানে সুন্দর করে সাজায় লিখলাম। এখন এভাবে আনসার রাখা যাবে না, যেটা অনেকেই রাখে। তাহলে আমাদের কি করতে হবে? 2/3 জেটের জায়গায় জেটের মান বসাই দাও, কত? x² + 3x ⁴ 3/2 + c and that's it। এটা আমার আনসার। বলো বুঝছি কিনা? বুঝছি কিনা বলো? এটা বুঝছি কিনা বলো? এটা বুঝছি কিনা বলো? আজকে আসলে বুঝানোর মধ্যে তেমন কোনো কিছু নেই, আমরা খালি অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করতে হবে আমাদের আজকে। একটু ক্লিয়ার কিনা বলো? একটু কুইকলি বলবা, ক্লিয়ার হলে একটু তাড়াতাড়ি বলবা। হ্যাঁ, আমি কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম যে অনেকগুলো ম্যাথ করাই দিতে, আসলে সেম টাইপসের প্রচুর অনেকগুলো ম্যাথ আমি ডিফারেন্ট একটা করাই দিচ্ছি, যাতে করে তোমার ধরার কোনো সমস্যা না হয়। কারণ এরপরে যতগুলো অধ্যায় করবো প্রত্যেকটা অধ্যায়তে তোমার আজকের ক্লাসটা কাজে লাগবে। আর আজকের ক্লাসটা তোমার এরপরে যত নিয়মই করি না কেন, প্রত্যেকটা নিয়মের ভিতরে এই নিয়মটা আছে। ওকে, দেন আমাদের এরপরে আরেকটা করি, আমি করি হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ sec² x e⁻10x dx। তো তুমি বুঝতেই পারতেছো 10xটাকে অন্তরীকরণ করলে sec² x পাওয়া যায়। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো, ধরবো 10x = z। তাহলে 10x কে অন্তরীকরণ করলে কি আসে? sec² x আসে, dx = হচ্ছে dz। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ইন্টিগ্রেশন অফ e⁻10x, এই 10x এর জায়গায় বসাবো z, আর বাকি যেটা আছে
এটা পুরোটা মিলে ডিজেড মিন করে ই টু দি পাওয়ার জেড ডিজেড। তাহলে আমরা এটাকে যোগজীকরণ করলে ই টু দি পাওয়ার জেড প্লাস সি, তাহলে ই টু দি পাওয়ার জেড এর মান কত? জেড এর মান হচ্ছে 10x প্লাস সি, অ্যান্ড এটাই হচ্ছে আমার আনসার। বলো বুঝছে কিনা, বুঝছে কিনা, বুঝছে কিনা? ভাই একটা ম্যাথ করবা, বেশি না, 20 থেকে 30 সেকেন্ডের বেশি লাগা যাবে না। আর পরীক্ষায় তোমার এই ধরনের ম্যাথগুলো আসে, একটা করলে 3 মার্কস 4 মার্কস, খুবই মজা। হ্যাঁ বুঝছি কিনা বলো, বুঝছি কিনা বলো, কুইক 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 কুইক, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমরা একটার পর একটা যাবো, তোমরা খালি জি জি করবা। ওকে, এবার আমরা আরেকটা ম্যাথ করি। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার রুট ওভার এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স ডিএক্স। আমরা ধরি রুট ওভার এক্স সমান হচ্ছে জেড। এবার কথা হচ্ছে ভাইয়া কোনটাকে ধরছেন? আসলে ভাইয়া যেটাকে ধরলে অন্তরীকৃত ফরম্যাটটা আমাদের পাওয়া যায়। রুট ওভার এক্সকে অন্তরীকরণ করলে 1/2 রুট ওভার এক্স ডিএক্স সমান ডিজেড, এর মানে 1/√ এক্স আসতে হবে। তো আমার কথা হচ্ছে ভাইয়া এই যে দেখেন 1/√ এক্স ডিএক্স কিন্তু এখানে আসে, এর মানে এটাকেই আমি ধরছি, এটাকে আমি ধরছি। এই রুট ওভার এক্সটাকে যদি আমি জেড ধরি তাহলে 1/√ এক্স ডিএক্স কিন্তু আমার এখানে গুণাকারে আসে। এখানে পাশে একটা কনস্ট্যান্ট থাকলে এটা কোনো ব্যাপারই না, এটা কোনো ব্যাপারই না। তাই আমার কথা হচ্ছে কি ভাই, আমার তো 2টা এখানে নাই, তো যেহেতু এখানে 2 নাই আমি 2টাকে অপোজিটে নিয়ে যাব। 1/√ এক্স ডিএক্স সমান হচ্ছে 2dz, 2টা অপোজিটে গুণাকারে গেল। তাহলে আমি কি করব? ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার রুট ওভার এক্সটাকে নাম দিব জেড। বাকি যে জিনিসটা রুট ওভার 1/√ এক্স ডিএক্স, এই 1/√ এক্স ডিএক্স এটা মানে হচ্ছে 2dz। 2টা বের হয়ে চলে আসবে, 2টা বের হয়ে চলে আসলে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড ডিজেড, এর মানে 2 ই টু দি পাওয়ার জেডকে যোগজীকরণ করলে ই টু দি পাওয়ার জেড প্লাস সি, এর মানে 2 ইন্টু ই টু দি পাওয়ার জেড এর মান রুট ওভার এক্স প্লাস সি, অ্যান্ড এটাই হচ্ছে আমার আনসার। বলো বুঝছে কিনা, বুঝছে কিনা, বুঝছে কিনা? জি 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 করো, জি জি করো, জি জি পোকার মতো জি জি করো। বুঝছো কিনা বলো, এটা বুঝছো কিনা বলো। অর্থাৎ আমি মানে ভিন্ন ভিন্ন ধরা, সব ধরনের ধরা আমি এখানে ধরে ফেলতেছি যাতে করে তোমার ঝামেলা না হয় ম্যাথ করতে গেলে। ওকে, সামনে যাই। আসলে যেভাবে জি জি করতেছো, কোনটার জন্য জি জি করতেছো আমি নিজেও জানি না। একবার বলবা জি, আরেকবার বলবা ক্লিয়ার, একবার বলবা জি, আরেকবার বলবা ক্লিয়ার, তাহলে আমি বুঝতে পারবো যে একটার পর একটা। কারণ সবাই খালি জি জি করতেছে, কোনটা বুঝছে কোনটা বুঝে নেই সেটাই আমি বুঝতেছি না। এরপরে আসবো ইন্টিগ্রেশন অফ 1/x ইন্টু 1 প্লাস লন এক্স হোল স্কোয়ার ডিএক্স। তো এখানে একটু খেয়াল করে দেখো ভাইয়া, এই যে 1 প্লাস লন এক্স, এই পুরোটাকে যদি আমি অন্তরীকরণ করি, 1কে করলে 0, লন এক্সকে করলে 1/x এখানে কিন্তু আসে। এখন অনেকে বলতে পারে ভাই শুধুমাত্র লন এক্সকে যদি ধরি তাও তো আসে। হ্যাঁ ভাই আসে, কিন্তু কথা হচ্ছে তুমি ধরবা কেন? সহজ করার জন্য। তাহলে তুমি এমন জিনিসটা ধরো যেটা সবচেয়ে বড়, তুমি এমন জিনিসটা ধরো যেটা সবচেয়ে বড়। সো ধরার ক্ষেত্রে বড়টাকেই তোমার চুজ করতে হবে। তাহলে আমি এখানে লন এক্সকে ধরা যে কথা, 1 প্লাস লন এক্সকে ধরাও সেম কথা। তো কেন আমি শুধুমাত্র ছোটোটার মধ্যে থাকবো? আমি বড়টাকে ধরবো। তাহলে যেটাকে অন্তরীকরণ করলে আমাদের, যেটাকে অন্তরীকরণ করলে প্রাপ্তমান এখানে গুণাকারে আসে তাকেই তুমি ধরো। যত বড় পারো তত বড় ধরো, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা ধরে নিব, ধরি 1 প্লাস লন এক্স সমান হচ্ছে কত? জেড। দেখো হোল স্কোয়ারটা রেখে দিলে কিন্তু আবার এটা আসে না। সো তোমাকে মাথায় রাখতে হবে অন্তরীকরণ করলে কোনটা আসে। এটা গত ক্লাসের কনসেপ্ট চলে গেছে। তো 1কে অন্তরীকরণ করলে 0, লন এক্সকে অন্তরীকরণ করলে 1/x dx ইকুয়ালস টু হচ্ছে dz। তাহলে আমরা বলতে পারি 1/x dx ইকুয়ালস টু হচ্ছে dz। সো উই ক্যান সে দ্যাট ইন্টিগ্রেশন অফ 1 বাই, এটাকে আমি জেড ধরছি, তাহলে এখানে আসবে 1/z স্কোয়ার।
এটা বাদ দিলে বাকিটা থাকে 1/x dx, সেটার মান হচ্ছে dz। তাহলে আমরা এটাকে বলতে পারি এভাবে যে ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ z টু দি পাওয়ার -2 dz। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ইন্টিগ্রেশন করে দিলে আসবে z টু দি পাওয়ার -2 + 1 ডিভাইডেড বাই -2 + 1 + c। তো -2 + 1 মানে হচ্ছে -1, তাহলে আমরা বলতে পারি মাইনাস z টু দি পাওয়ার -1 + c, এর মানে -1/z + c। তো আমার তো -1/z তো রাখা যাবে না, z মানে কি 1 + ln x, -1/1 + ln x + c। এটাকে আমরা বুঝেছি? বলো ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা বলো, এবার বলো ক্লিয়ার। তানমিন সুলতানা ইস্পা 2 দ্বারা গুণ করলে, হ্যাঁ আগের মেতে তুমি করতে পারতা, আমরা ওইখানে আগে ভাগে না করে ওইখান থেকে কনস্ট্যান্টটা আমরা করে দিলাম আর কি। ইসলাম আশিক ভাইয়া ডিরেক্ট -1/z লিখলো না? হ্যাঁ হবে, কারণ 1/z² যোগজীকরণ করলে -1/z আসে। তুমি এটা সরাসরি লিখে দিলে হবে, যদি তুমি ফর্মুলা জানো আর কি। না জানলে এভাবে করে আসতে হবে। আমি জেনারেল নিয়ম দেখাইছি, তুমি এটাকে সরাসরি এটা লিখে দিলে সেটাও কিন্তু এটা সূত্র। ওকে, এই ম্যাথটা ক্লিয়ার। এরপরেরটা হবে জি, এটা ক্লিয়ার, এরপরেরটা হবে জি। আচ্ছা, এবার আমরা আরেকটা ম্যাথ করব। ইন্টিগ্রেশন অফ 1 + cos θ হোল কিউব sin θ dθ। কাকে জেড ধরবো? অবভিয়াসলি ভাই আমাদের ভিতরে যেটা আছে 1 + cos θ, এটাকে জেড ধরবো, কারণ এটাকে জেড ধরলে 1কে করলে 0, cos θ কে করলে আসে -sin θ। ও -10 আমার কোনো ব্যাপার না, আমার কথা হচ্ছে সাইন আসে কি না, আসে। তাহলে আমরা এখানে সাইন কিন্তু আসে, এটা যদি না থাকতো তুমি ধরতে পারতা না। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি ভাই, সিম্পল জিনিসটা হচ্ছে ধরবো, কি ধরবো, এই যে ধরি sin θ হচ্ছে জেড। sin θ কে অন্তরীকরণ করলে কি আসবে ভাই? sin θ কে অন্তরীকরণ করলে আসবে হচ্ছে, সরি কাকে জেড ধরতেছি, আমাদের ভিতরে ধরি 1 + cos θ হচ্ছে জেড। তাহলে আমাদের 1কে অন্তরীকরণ করলে 0, cos θ কে অন্তরীকরণ করলে -sin θ, তাহলে -sin θ কার সাপেক্ষে করলাম? থিটার সাপেক্ষে। তাহলে এখানে dθ দিব। এতক্ষণ পর্যন্ত x এর সাপেক্ষে করলাম, dx দিছিলাম, এখন থিটার সাপেক্ষে করতেছি, dθ দিছি = dz। তাহলে আমরা কিন্তু সুন্দরভাবে বলতে পারি -sin θ dθ dz। তো এখন তোমরা আমাকে বলো, এখানে কি -sin θ আছে? না, এখানে অনলি sin θ আছে। সুতরাং আমরা বলতে পারবো sin θ dθ মান হচ্ছে -dz। তাহলে আমরা এখান থেকে সিম্পলি বলতে পারতেছি এই পুরো জিনিসটার মান হচ্ছে z, তাহলে আসবে z³। আর বাকি যেটা, এটাকে আমরা বলতে পারি হচ্ছে -dz। এই মাইনাসটা বের হয়ে অবশ্যই চলে আসবে, কারণ মাইনাস একটা কনস্ট্যান্ট। তাহলে আমরা মাইনাস মানে তো আসলে -1, মাইনাসটা বের করে নিয়ে আসলাম z³ dz। এখান থেকে আমরা বলতে পারি -z⁴ ডিভাইডেড বাই 4 + c, z⁴ ডিভাইডেড বাই 4 + c, কারণ 3 + 1 = 4। তাহলে আমরা বলতে পারি -1/4, z এর মান কত? 1 + cos θ বসাই দিলাম ⁴ + c। এটাকে আমরা বুঝেছি? যদি বুঝে থাকো বলো তোমরা জি। বলো এটা আমরা বুঝছি কিনা, জি বলো, জি 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 জি। জি, সবগুলো সেম ম্যাথ, খালি ধরতে হচ্ছে সুন্দরভাবে। আমি কিন্তু অনেকগুলো ম্যাথ তোমাদের করাইছি, খেয়াল করে দেখো। আর একটা শর্টকাট কথা বলে রাখি, লনওয়ালা, ইনভার্সওয়ালা, রুটের ভিতরে e⁻e এর পাওয়ারে, এই ধরনের জিনিসগুলোকে আমার সাধারণত কী ধরতে হয়? জেড ধরতে হয়। মানে ম্যাক্সিমাম ম্যাথের ক্ষেত্রে এগুলোকে জেড ধরলে মিলে যায়। ওকে, জি 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 জি, বুঝছি বুঝছি বুঝছি। ওকে, আমরা এবার সামনে আস্তে আস্তে একটু আগাচ্ছি। এখন আমরা মজা শুরু করি নি, কারণ হচ্ছে ক্লাসের সামনে দিয়ে মজা দিয়ে দিলে পিছনে দিয়ে আর মজা দেওয়া যাবে না, কারণ আজকে ক্লাসটা একটু করে লেন্দি করতে হবে। তো আসো আমরা আস্তে আস্তে এই নিয়ম থেকে বের হব। আগের নিয়মটা ক্লিয়ার করি, যদিও
মোটামুটি মোরলেস পুরোটাই ক্লিয়ার। তাও আমরা একটু সামনের দিকে আগাইতে থাকি না, আরও কিছু এক্সেপশনাল ম্যাথ দেখি না। এবার দেখো ইন্টিগ্রেশন অফ cos x ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ cos x ডিভাইডেড বাই রুট ওভার সাইন x dx। এটা দেখো দেখো তুমি একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমরা কিন্তু বারবার একটা কথা বলছিলাম, তাকেই আমি জেড ধরবো যাকে অন্তরীকরণ করলে যে রাশিটা আসবে সেটা গুণাকারে থাকবে। এখানে কিন্তু গুণাকারে আছে কস, সো তুমি সাইনটাকে জেড ধরতে হবে। তাহলে আমি ধরি রুটের ভিতরে যেটা আছে সাইন, এ সাইন এক্স ইকুয়ালস টু হচ্ছে জেড। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো সাইনকে করলে পাবো কস এক্স ডি এক্স সমান ডি জেড। তাহলে আমরা এখান থেকে খুব সিম্পলি বলতে পারি ওয়ান বাই রুট ওভার, এটার মান হচ্ছে জেড, আর পুরোটাকে আমরা বলতে পারি ডি জেড। তাহলে বাকিটা তোমরা করে ফেলতে পারবে না, 1 বাই রুট ওভার জেডকে ক্যালকুলেশন করে যেটা পাবো সেটাই হচ্ছে আনসার। আমি আর করে দিচ্ছি না আর কি। এবার হচ্ছে ক্লিয়ার বলতে হবে। এই ম্যাথ ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার না হওয়ার কোনো কারণ নেই আসলে। এরপরে আরেকটা দেখি, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cos x ডিভাইডেড বাই x প্লাস সাইন x dx। তাহলে দেখো আমাদের নিচেরটাকে জেড ধরলে উপরের জিনিসটা চলে আসে না, তাহলে আমি নিচেরটাকে জেড ধরবো। তাহলে আমরা এখান থেকে ধরলাম ধরি x প্লাস সাইন x ইকুয়ালস টু হচ্ছে জেড। ধরি এটা সমান জেড। যদি এটা সমান আমার জেড হয় তাহলে আমরা বলতে পারি এক্সকে অন্তরীকরণ করলে 1 প্লাস সাইন এক্সকে অন্তরীকরণ করলে পাচ্ছি cos x dx সমান dz। তাহলে আমরা এখান থেকে সুন্দর করে বলতে পারতেছি 1 বাই এটা মানে হচ্ছে জেড আর পুরোটা মানে হচ্ছে dz। 1 বাই জেড dz এর ফর্মুলা কি? লন জেড প্লাস সি। এখান থেকে আমরা বলতে পারি কি? এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে লন জেড এর মান হচ্ছে x প্লাস সাইন x প্লাস সি। এটা হচ্ছে আমাদের আনসার। এটা বুঝছি কি না বলো? ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার কিনা বলো? এটা ক্লিয়ার কিনা বলো? যদি ক্লিয়ার হও তোমাদের জন্য আরেকটা চমক আছে। আচ্ছা এবার আসো ভাইয়া, এই ম্যাথটা করে ফেললা, ভালো কথা। এই ম্যাথটা করে যে আনসারটা পাইছো সেটা আমি পাশে লিখি, সেটা হচ্ছে লন এক্স প্লাস সাইন এক্স প্লাস সি। ওকে ভাইয়া, এবার দেখো ইন্টিগ্রেশন অফ, যদি তোমাকে আমি এই ম্যাথটা দিই সেটা হচ্ছে কি, তোমাকে মনে করো আমি দিলাম ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, উপরে দিলাম ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তাহলে তুমি দেখো এই নিচের জিনিসটাকে জেড ধরলে কি হবে জানো? এটাকে জেড ধরবা, জেড ধরলে কিন্তু উপরেরটাই আসে। তুমি অন্তরীকরণ করে দেখো, ই টু দি পাওয়ার এক্সকে করলে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। কেন? ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর মাইনাস এক্সটা যেহেতু এক্স না তাকে অন্তরীকরণ করলে -1 আসবে, এটা তোমরা জানো। এটাকে তুমি আনসার বের করলে আনসার আসবে এটা লন ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। এরপর তোমাকে যদি আমি বলি, আমি যদি তোমাকে আরেকটা ম্যাথ দিই ভাইয়া, ইন্টিগ্রেশন অফ তোমাকে আমি ম্যাথ দিলাম হচ্ছে কি 2 প্লাস 3 সাইন এক্স, উপরে দিলাম হচ্ছে 3 cos x dx। তাও যদি তুমি এটাকে অন্তরীকরণ করো, তুমি দেখবে 2কে অন্তরীকরণ করলে 0, 3 sin x কে অন্তরীকরণ করলে পাবো 3টা বের হয়ে যাবে, sin x কে অন্তরীকরণ করলে cos x, এই 3 cos x উপরে আসে। হ্যাঁ, তাহলে আমি এটাকে জেড ধরবো। আনসার যেটা পাবো সেটা হচ্ছে লন 2 প্লাস 3 sin x। একটা জিনিস খেয়াল করে দেখো, এই প্রত্যেকটা ম্যাথে আমরা একটা কমন জিনিস দেখতেছি। কি কমন ভাইয়া? নিচে যেটা আছে এটাকে অন্তরীকরণ করলে যেটা পাবো সেটাই আমার উপরে আছে। নিচে যেটা আছে
ভাইয়া এটাকেই অন্তরীকরণ করলে যেটা পাবো সেটাই আমার উপরে আছে, নিচে যেটা আছে এটাকে অন্তরীকরণ করলে যেটা পাবো সেটাই আমার উপরে আছে। এখান থেকে আমরা নতুন একটা সূত্র বের করব, সেটা হচ্ছে কি, আমরা এই ধরনের ম্যাথগুলো আর বড় বড় করে করব না। এই ম্যাথটা করার সময় বড় করে করছিলাম, এখন এক লাইনে করে দিব। সেটা হচ্ছে কি, কোনো একটা ফাংশন যদি হরে থাকে, হরে যেটা আছে তার অন্তরীকরণ যদি লবে থাকে, দেখো হরে যেটা আছে তার অন্তরীকরণ, এফ প্রাইম মানে হচ্ছে অন্তরীকরণ, হরে যেটা আছে তার অন্তরীকরণ যদি লবে থাকে, এটাকে তুমি যদি যোগজীকরণ করো আনসার হবে লন নিচেরটা প্লাস সি। তাহলে দেখো হরে এটা আছে তাকে অন্তরীকরণ করলে উপরেরটা, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো লন নিচেরটা প্লাস সি। এটাকে আমাদের অন্তরীকরণ করলে উপরেরটা, আনসার কি লন নিচেরটা প্লাস সি। এটাকে দেখলাম নিচে যা আছে তাকে অন্তরীকরণ করলে উপরেরটা, আনসার কি লন নিচেরটা প্লাস সি। তাহলে লন নিচেরটা প্লাস সি, লন নিচেরটা প্লাস সি। কখন আমরা এটা পেয়েছি, নিচের অন্তরীকরণ যদি উপরে দেখি তখন আমরা বলবো লন নিচেরটা প্লাস সি। বলো আমরা এই সূত্রটাকে বুঝেছি। অর্থাৎ এটা কিন্তু ধরাধরির একটা কনসেপ্ট, বাট এই ধরনের ম্যাথগুলো কিন্তু অনেকগুলো আমাদের ম্যাথ আছে, ওই কারণে এটাকে আমরা স্পেশালি সূত্র হিসেবে শিখে ফেললাম। শুধু শুধু বড় করার কি দরকার, আমরা সাইড নোট লিখে দিব, আমরা জানি হচ্ছে এটা শেষ, এটা একটা সূত্র। আমি কিন্তু এই ম্যাথটা করার সময় কিন্তু তোমাকে এই সূত্র বলি নাই, জেনারেল নিয়মে করছি। জেনারেল নিয়মে করেও কিন্তু আমি সেম আনসারটা পাইছি, দ্যাট মিনস আমি এভাবে করতে পারবো। আর আমার এই ধরনের ম্যাথ আসলে জেনারেল নিয়মে করার দরকার নেই, তুমি সরাসরি দেখাই দিবা এখানে এফ অফ এক্স সমান এটা, এফ প্রাইম অফ এক্স সমান এটা, তাকে অন্তরীকরণ করলে এটা, সুতরাং আমরা এখান থেকে বলে দিতে পারবো হচ্ছে এটা। এক কথায় আনসার। নিচেরটাকে অন্তরীকরণ করলে যদি উপরে পাওয়া যায়, আনসার হচ্ছে লন নিচেরটা। নিচেরটাকে অন্তরীকরণ করলে যদি উপরেরটা পাওয়া যায়, আনসার হচ্ছে লন নিচেরটা। নিচেরটাকে অন্তরীকরণ করলে যদি উপরেরটা পাওয়া যায়, আনসার হচ্ছে লন নিচেরটা। এই লাইনটা খাতায় সুন্দর করে লিখে রাখো, মানে লিখে রাখবা আর কি, যদি নিচেরটাকে অন্তরীকরণ করলে প্রাপ্ত রাশি উপরে পাওয়া যায়, আনসার সমান হচ্ছে লন পরম মানব নিচেরটা প্লাস সি। তাহলে নিচেরটা উপরে আছে, ডি নিচেরটা, ডি নিচেরটা মানে হচ্ছে নিচেরটা ডিফারেন্সিয়েশন, সমান হচ্ছে লন পরম মানব নিচেরটা প্লাস সি। শেষ। এবার তোমাকে আমি ইন্টিগ্রেশন করতে বললাম, ইন্টিগ্রেশন অফ cot x dx। আমি একটা লাইন লিখে দিচ্ছি, cot সমান আমরা জানি cos x ডিভাইডেড বাই sin x। তোমাদের কাছে আমি আনসার চাচ্ছি, এটার আনসার কত হবে। আমার গুণধর স্টুডেন্টদের কাছে আমি জানতে চাচ্ছি এটার আনসার কত। হ্যাঁ এক্স্যাক্টলি, সবার আনসার সঠিক। ভাই নিচে যেটা আছে তার অন্তরীকরণ উপরে আছে, তাহলে আমরা অনেক সময় এটাকে চাইলে এভাবে লিখতে পারি, সাইন এক্স কজ এক্স মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ সাইন এক্স। কোনো আমাদের অনেক বইতে এইভাবে লেখা আছে দেখবা, এই কথাটা মানে হচ্ছে সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, এটাকে আমরা সংক্ষেপে এভাবে প্রকাশ করি, এই লাইনটা দেখানোর দরকার নেই, আমরা সরাসরি বলে দিতে পারবো এটা হচ্ছে লন নিচেরটা মানে হচ্ছে লন সাইন এক্স প্লাস সি, ইন্টিগ্রেশন অফ কট এক্স এর ফর্মুলা, এবং এটা হচ্ছে এটা ফর্মুলা। এতদিন পর্যন্ত আমরা এটা জানতাম না, আমরা সাইন এক্সের যোগজীকরণের ফর্মুলা জানতাম, কজ এক্সের যোগজীকরণের ফর্মুলা জানতাম, কিন্তু
টেন এক্স আর কট এক্সেরটা জানতাম না। সামনে আমরা এই অধ্যায়ে সেক এক্স কট এক্সটাও বের করবো, সেক এক্স কোসেক এক্সও বের করবো। আমরা কট এক্সকে দেখো কি সুন্দর করে যোগজীকরণ করে ফেললাম। তাহলে কট এক্সের যোগজীকরণ খুবই ইজি। কেন? কট মানে হচ্ছে কস বাই সাইন, নিচেরটাকে অন্তরীকরণগুলো উপরে পাওয়া যাচ্ছে, দ্যাট মিনস তুমিই বলতে পারো এটা হচ্ছে কটের ফর্মুলা, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া লন, ভালো করে খেয়াল করো, লন এ বাই বি সমান আমি নিশ্চয়ই বলতে পারি মাইনাস লন বি বাই এ বলা যায়, ঠিক কি না? অর্থাৎ লনের ক্ষেত্রে যদি আমার ভগ্নাংশটাকে চেঞ্জ করে দিই কী হয়ে যায়, সামনে একটা মাইনাস আসে, তাহলে আমরা এটাকে লিখতে পারি না মাইনাস লন, মাইনাস যখন আনলাম ভগ্নাংশটা উল্টে যাবে, এখন নিচে কিচ্ছু নাই মানে হচ্ছে 1 আছে, সাইন এক্স বাই 1 এটা উল্টো হয়ে যাবে 1 বাই সাইন, 1 বাই সাইন মানে কি কোসেক। এর মানে কট এক্সকে যোগজীকরণ করলে আনসার এটাও হইতে পারে, এটাও হইতে পারে। একজনে লিখলো এটা, আরেকজনে লিখলো এটা, কার আনসার সঠিক? দুইজনের আনসার সঠিক। তোমার বইতে হয়তো এই সূত্র দিয়ে করে আনসার দেখাইছে, তুমি হয়তো এই সূত্র দিয়ে করে আনসার বের করলা, দুইজনের আনসার কি দেখতে সেম? না, দেখতে সেম না হলেও দুইটা আনসারই সঠিক। সো এটাকে তোমাকে মাথায় রাখতে হবে, কারণ দুইটা কথা সেম। তাহলে আমরা বলতে পারি এমসিকিউর জন্য মাথায় রাখতে হবে কট এক্সকে যোগজীকরণ করলে তার আনসার হচ্ছে লন সাইন এক্স প্লাস সি। মনে না থাকলেও সমস্যা নাই, খুবই সিম্পল একটা মেথড। কট সমান হচ্ছে কস বাই সাইন, নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়। দেখি এবার তোমরা আমাকে একটু বলো টেন এক্সকে করলে কী পাবো? তোমরা বাসায় আমাকে করে একটু বলো টেন এক্সকে করলে কী পাবো। ইন্টিগ্রেশন অফ টেন এক্স ডি এক্স আমি করে দিচ্ছি। টেন সমান আমরা বলতে পারি সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স ডিএক্স। এবার দেখো সিম্পল কথা হচ্ছে কজ এক্স যেটা তাকে অন্তরীকরণ করলে পাওয়া যায় মাইনাস সাইন এক্স, বাট আমার উপরে মাইনাস সাইন এক্স নাই, দরকার হচ্ছে কি মাইনাস সাইন এক্স, উপরে মাইনাস সাইন এক্স নাই, কোনো সমস্যা নেই, আমি মাইনাস সাইন এক্স দিয়ে দিলাম, সামনে একটা মাইনাস আনলাম। এবার বলা যায় এটাকে অন্তরীকরণ করলে তার অন্তরীকৃত ফর্মেট হচ্ছে এটা, নিচেরটা ডিফারেন্সিয়েট ফর্ম উপরে। তাহলে আমরা একটা জিনিস দেখলাম, ধ্রুবকের কারণে যদি অন্তরীকরণকৃত ফর্মেটটা না আসে, যেমন এখানে ধ্রুবক হচ্ছে -1, এই -1-এর কারণে আসতেছে না, সেটা নিয়ে টেনশন নেই, আনা যায়। তাহলে আমরা বলতে পারি মাইনাস রয়ে গেল, নিচেরটার অন্তরীকরণ উপরে মাইনাস লন কজ এক্স প্লাস সি। আবার আমরা এটাকে লিখতে পারি মাইনাসটা ভিতরে ঢুকিয়ে দিলে কসটা 1 বাই কস হয়ে যাবে, 1 বাই কস মানে সেক, তাহলে লন সেক এক্স প্লাস সি। এটা হচ্ছে টেনের ফর্মুলা, এটা হচ্ছে কটের ফর্মুলা। তাহলে দেখো আমরা এতদিন শুধুমাত্র সাইন কসকে যোগজীকরণ করা শিখলাম, আজকে আমি টেন এক্স আর কট এক্সকে যোগজীকরণ করা শিখে গেলাম। আস্তে আস্তে আমি ফাইনালি তোমাকে এমনভাবে ফিনিশিং দিব, যোগজীকরণের ম্যাথ দেখার পর সাথে সাথে তুমি আনসার বের করে ফেলতে পারবা। আর যে যোগজীকরণকে সবাই সবচেয়ে বেশি ভয় পায়, কারণ তাদের নিয়মটা, আমাদের পড়ানোর স্টাইলটা পারফেক্ট না, পড়ার স্টাইলটা পারফেক্ট না। তাহলে দেখো আর কি জীবনে ভুল হবে ভাই, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাই, আনসারটা লন নিচেরটা প্লাস সি প্লাস ভাই, কারণ আমি নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা যে পাই, ওই কারণে আনসারটাকে লন নিচেরটা প্লাস সি বসাই। আপনি কি বুঝছেন ভাই? সেই পুল ভাই শেষ লাইনে কি লিখলা? শেষ লাইনে দেখো না, এই যে মাইনাস, আমাদের লনের ক্ষেত্রে আমরা কি জানি, মাইনাস দিলে আমাদের কজ এক্সের নিচে 1 আছে না, তাহলে কজ এক্স বাই 1কে আমি 1 বাই কজ এক্স দিলে একটা মাইনাস চলে আসবে না, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1 বাই কস মানে সেক। এই দেখো আমি বলি ডি ডি এক্স অফ সাইন এক্স সমান আমরা কি জানি, কজ এক্স জানি না, জানি তো, ডি ডি এক্স অফ সাইন এক্স সমান কজ এক্স জানি না। হ্যাঁ, এটাকে সংক্ষেপে এভাবে লেখা যায়, এটা ম্যাথমেটিক্সের নিয়ম আছে, এভাবে লেখা যায়, তবে না লেখা ভালো, এভাবে লেখা যায়, এভাবে চাইলে লেখা যায়। অর্থাৎ এটা বলা যে কথা, এটা বলাও সেম কথা, যে তুমি আমাদের সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করতেছ, এটা দেখে বোঝা যাচ্ছে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, এটা দ্বারা বোঝাচ্ছে ডিফারেন্সিয়েট করতেছি কার সাপেক্ষে করব, চলক যেটা তার সাপেক্ষে। এর মানে কার সাপেক্ষে সেটা এখানে সরাসরি বলা নাই, সেটা মন থেকে বুঝে নিতে হয়। একটা কথা আছে না, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়।
সিমিলারলি এখানে সব কিছু তোমার দেখা যাচ্ছে না, কিছু বুঝে নিতে হয়। তুমি চাইলে লিখতে পারবে, এটা সিরিয়াসলি লিখতে পারবা। ওই একটু ক্লিয়ার কিনা বলো। তাহলে আমি দেখো অলরেডি আমি আরও কয়েকটা জিনিস শিখে গেলাম কি ভাইয়া, কীভাবে tan x কে যোগজীকরণ করতে, কীভাবে tan x কে যোগজীকরণ করতে হয়, কীভাবে cot x কে যোগজীকরণ করতে হয়। tan এবং cot x কে যোগজীকরণ করলে কি হয় সেটাও আমরা অলরেডি বুঝে গেছি। আচ্ছা, এবার আমরা একটা ম্যাথ তোমাকে দিই। ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan থিটা ডি থিটা, এটা আমাকে করতে হবে। ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস tan থিটা ডিভাইড বাই 1 প্লাস tan থিটা ডি থিটা, এটা আমাদেরকে কী করতে হবে, এই ম্যাথটা আমাদেরকে করতে হবে। তো সিম্পল, তুমি চিন্তা করো ভাইয়া, ইন জেনারেলি এটা করলে আমার প্রথম কথা এতদিন যা পড়ছি তার সাথে মিলে না। দ্বিতীয় কথা, ধরতে গেলে ধরা যায় না, কারণ কাউকে যদি তুমি ধরতে হয় তার অন্তরীকৃত ফরম্যাটটা গুণ আকারে থাকতে হয়। এখানে দেখি গুণ আকারে আমাদের অন্তরীকরণ ফরম্যাটটা থাকার নয়, ওই কারণে এই জিনিসটা যেভাবে আসে এভাবে ধরলে সময়টা হবে অপচয়। ওই কারণে আমরা মাথায় রাখবো কিছু কিছু ক্ষেত্রে ধরতে হয়, তবে ধরার আগে তাকে একটু সাজাইয়ে নিতে হয়, কারণ যে কোনো সব কিছু আমাদের ধরার নয়, কিছু জিনিস আমাকে ধরার মতো করে বানিয়ে নিতে হয়। এটাই হচ্ছে আমার সেই ধরনের ম্যাথ, যেই ম্যাথে আমাকে ধরতে হয় তবে ধরার জন্য তাকে একটু বানিয়ে নিতে হয়। তো আমি দেখতেছি কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না মানে দুনিয়ার সব ম্যাথে tan দেখলে তুমি sin বাই cos বসাবা, cot দেখলে cos বাই sin বসাবে, এটা হচ্ছে জাতীয় নিয়ম। কিচ্ছু যখন করতে পারতেছো না, tan এর জায়গায় sin cos বসাও, cot এর জায়গায় sin cos বসাও। তাহলে আমরা এখানে বসাইতে পারবো 1 মাইনাস tan থিটার জায়গায় বসাবো sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, 1 প্লাস tan থিটার জায়গায় বসাবো sin থিটা ডিভাইডেড বাই cos থিটা ডি থিটা। আচ্ছা তোমরা আমাকে বলো তো দেখি কয়জনের মনে আছে, একটা ভগ্নাংশ আর একটা ভগ্নাংশ ছাড়া দুইটা জিনিস একসাথে প্লাস এবং মাইনাস, প্লাস অথবা মাইনাস দিয়ে যদি থাকে তাদেরকে কি করে এক করতে হয়? এটা কমেন্টে না বললেই নয়। এখানে কি করতে হবে কও, উপরে কি করব নিচে কি করব? ইব্রাহিম শুভ আনসার বের করে ফেলছে, সাবাস, তোমার আনসার ঠিক আছে। হ্যাঁ, এদের জন্য তো ব্যাট লাগবে দেখতেছি। a মাইনাস বি বাই সি আছে, তুমি কি করবা, লসাগু করবা না? দুইটা জিনিস আলাদা আছে যোগ বিয়োগ আকারে, একটা ভগ্নাংশ আর একটা ভগ্নাংশ ছাড়া। তো দুইটা ভগ্নাংশ থাকলে বারবার বলছিলাম একসাথে করার জন্য লসাগু করতে হয়। এই এতক্ষণ আনসার আসছে লসাগু করবো। তাহলে আমি এখানে লসাগু করব, উপরেও লসাগু নিচেও লসাগু। উপরে লসাগু করলে আমাদের কি আসে, উপরে লসাগু করলে আমার নিচে cos থিটা আসে, উপরে হচ্ছে cos থিটা মাইনাস সাইন থিটা। আর নিচে লসাগু করলে আমাদের কি আসে, বা নিচে লসাগু করলে আমাদের সেম যে cos থিটাটা আমার লসাগু হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো cos থিটা প্লাস সাইন থিটা। এবার দেখো আমাদের এখানে cos থিটা চলে যাবে, এখানে ডি থিটা আছে। তাহলে আমার থাকে কি, আমার থাকে হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos থিটা মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা প্লাস সাইন থিটা ডি থিটা। এবার তুমি তাকায় দেখো তো, নিচেরটার দিকে তাকায় দেখো, কসকে অন্তরীকরণ করলে পাওয়া যায় মাইনাস সাইন, প্লাস সাইনকে অন্তরীকরণ করলে পাওয়া যায় cos থিটা। এই মাইনাস সাইন প্লাস cos থিটা যে কথা, cos থিটা মাইনাস সাইন থিটাও সেম কথা না? অবভিয়াসলি সেম কথা। এর মানে নিচেরটার ডিফারেন্সিয়েট ফর্ম উপরে আসে, এটাকে অন্তরীকরণ করলে যেটা পাবো সেটা কিন্তু আমার উপরে আসে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ইন্টিগ্রেশন অফ নিচে আসে cos থিটা প্লাস সাইন থিটা, এটাকে অন্তরীকরণ করলে যেটা পাবো সেটা আমার উপরে আসে cos থিটা প্লাস সাইন থিটা। তাহলে আমরা এটাকে অন্তরীকরণ করলে আনসার পাবো হচ্ছে ইন্টিগ্রেশন আমাদের লন নিচেরটা প্লাস সি cos থিটা প্লাস সাইন থিটা প্লাস সি, এটাই আমার আনসার। বলো আমরা কি বুঝেছি? বুঝছি কিনা বলো? এই যাদের আটকাচ্ছে তাদের ব্যক্তিগত প্রবলেম, এখানকার কোনো প্রবলেম নেই।
খুবই সোজা না? এবার আমরা একটা ম্যাথ করব। এই ম্যাথটার নাম হচ্ছে জীবনে একবার হলেও এক্সামে পাবো। এই ম্যাথটা জীবনে একবার হলেও এক্সামে পাবা, আর না পাইলে তোমার ব্যাড লাক, আর পাইলে গুড লাক। কারণ আমি বলে দিছি এটা এক্সামে তুমি পাবা, দ্যাট মিনস এই ম্যাথ আসলে ভুল করলে তোমার তো মারা উচিত। ওকে আসো, এই ম্যাথটা অহরহ পরীক্ষায় আসছে। ইন্টিগ্রেশন অফ 1/1 + 10x dx। একটু ভালো করে খেয়াল করে দেখো, এই ম্যাথটা আমাকে বুঝতে হবে, যে খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। আমাদের ইন্টিগ্রেশন অফ 1/1 + 10x। প্রথম কথা, এই যাবৎকালে যত কিছু করাইছিলাম কারোর সাথে মিলে না, ধরতে গেলে ধরা যায় না। তাহলে বুঝতেই পারতেছি আমাকে কি করতে হবে, তোমরা বলো। আমি এই যাবৎকালে যত কনসেপ্ট পড়াইছি কোনো কনসেপ্টে মিলে না, ধরতে চাইলে ধরা যায় না, তাহলে কি করতে হবে তোমরা বলো। কি করতে মন চায়, তোমাদের থেকে আনসার বের করবো। কি করতে মন চায়? কি করতে মন চায় বলো। এই যে শিয়াম আনসার দিয়ে দিয়েছে, সাইন বাই কস। সাইন বাই কস, সাইন বাই কস। আমাদের জেরিন আনসার দিল ভাইয়া অনুবন্ধী করতে মন চায়। তো আমি বলি, তুমি যে আনসারটা দিছো সেই আনসারটা কেন নয় সেটা আমাকে আগে ব্যাখ্যা না করলেই নয়। আসলে আমি সেটা করব একটাই কারণে, কারণ এক্সামে তোমরা এই ভুলটা করো। এটার একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে, গতদিন আমরা যখন গতদিনের আগের ক্লাসে 1 + sin x দেখছিলাম, তখন ঠিকই কিন্তু আমরা অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করছিলাম। কেন করছিলাম? কারণ আমি জানি 1 + sin x * 1 - sin x সমান হচ্ছে 1 - sin স্কোয়ার x, যার ফর্মুলা হচ্ছে cos স্কোয়ার x। কেন? এটা করলে cos স্কোয়ার x এটা ফর্মুলা মিলে যায়, নিচে আমার এই ধরনের অসুন্দর ফরম্যাটটা থাকে না। আবার আমার যদি cos থাকে 1/1 + cos x dx, আমি চাচ্ছিলাম এই ধরনের একটা আনসার দাও তোমরা, কারণ না হয় কম্প্যারিজনের যিনি ব্যাপারটা আমার কাছে মাথায় আসতো না, আমি বলতামও না এটা। তোমাকে আনসার কে দিছিল? এই আনসারটা দিয়েছিল জেরিন তানজিম। তোমাকে থ্যাংক ইউ। তোমরা কিন্তু নোট করার সময় এগুলো লিখে রাখবা। কজের ক্ষেত্রে আমরা দেখছিলাম ভাইয়া এটা করলেও চলে, বাট ফর্মুলা না করলে লোকে কেন জানি কি কিছু একটা বলে, ফর্মুলা করতে হবে। ফর্মুলা তো আছেই এখানে ভাই। আমি যদি অনুবন্ধী করতে চাই তাহলে 1 + 10x * 1 - 10x পাবো। অনুবন্ধী করতেছি নিশ্চয়ই তার একটা পারপাস আছে। তাহলে আমার এখানে 1 - 10x এখানে দিলাম, ওকে নো প্রবলেম। নিচে পাইলাম 1 - 10 স্কোয়ার x। দুর্ভাগ্যজনক বিষয় হলো 1 - 10 স্কোয়ার x এর কোনো ফর্মুলা নাই, এটার কোনো ফর্মুলা নাই। যেহেতু এটার কোনো ফর্মুলা নাই, তাহলে আমি এখন কি করব ভাই? কিচ্ছু করার নাই। ওই কারণে অনুবন্ধী আনার কোনো দরকার নাই। আসলে আমরা 10 থাকলে তখন আনবো না। দেখো, কম্প্যারিজন করবো। আমরা সবাই যে কাজটা করি প্রত্যেকটা আলাদা আলাদা করে করি, কম্প্যারিজনটা করি না। এখন দেখো, তুমি যখন তিনটে একসাথে কম্প্যারিজন করবা, কার মাথায় এক্সামে ধরবে না আমারে বলো? এটা করতেছি পারপাস আছে, সূত্র মিলে। সেমভাবে করলে এটাও মিলবে, কারণ তারও সূত্র আছে। কিন্তু যেহেতু তার সরাসরি সূত্র আছে, অনুবন্ধী করার কি দরকারটা আছে? বাট এখানে যখন করতে যাই, করার কোনো দরকার নাই, কারণ ভাই সূত্র মিলে না রে ভাই। কারণ আমরা 10 স্কোয়ারের ফর্মুলা জানি, sec স্কোয়ার x - 10 স্কোয়ার x = 1। এর মানে sec স্কোয়ার x সমান হচ্ছে 1 + 10 স্কোয়ার x। এখানে যদি প্লাস থাকতো তখন আমার sec স্কোয়ার চলে আসতো, তখন আমার এটা পারপাস থাকতো। বাট উই ডোন্ট হ্যাভ এনি পারপাস টু মেক এনি এক্সট্রা ফর্মুলা। আমার ফর্মুলা করার মতো কোনো পারপাস নাই, সো অনুবন্ধী করারও কোনো প্রয়োজন নাই। বলো,
আমরা কেন করব না সেটা বুঝছি কি না। দেখো আমার মাথায় এটা আসাটা হচ্ছে একেবারে নর্মাল ব্যাপার স্যাপার, যাদের আসছে তাদের মাথায় নর্মাল আছে যে আমাদের কেন, আমরা আগেই বলছিলাম এরকম দেখলে এটা করতে হয়, এটা সূত্র আছে, এটা যেহেতু সূত্র আছে করার দরকার নাই, যে সূত্র না থাকলে আমরা এটা করি, অনুবন্ধী দ্বারা গুণ করি। বাট এখানে দেখা যাচ্ছে অনুবন্ধী সূত্রও নাই, অনুবন্ধী দ্বারা গুণ করলে যেটা পাবো সেটারও কোনো পারপাস নাই, দ্যাট মিনস একটাও করা যাবে না। এই যে একজনে খুব সুন্দর একটা আনসার দিয়েছে রফিক, ফর্মুলাহীনতা। দেখো ধ্রুবকহীনতা থাকলে ধ্রুবক আনা যায়, টুহীনতা থাকলে টু আনা যায়, ফর্মুলাহীনতা থাকলে ফর্মুলা আনা যায় না। কারণ ভাই তুমি বলবা আমার এটা নাই ওইটা নাই ওইটা নাই, ভাই সব কিছুর হীনতার জায়গায় পূর্ণতা করার মতো আসলে অপশান নাই। ওই কারণে আমাদের অনেক মানুষ দেখা যায় দিন রাত্রি হতাশ বাইরে ভাই, কিন্তু কোনো কিচ্ছু করার উপায় নাই, কারণ সব হীনতার প্রতিস্থাপিত করার মতো কিচ্ছু নাই, কারণ ফর্মুলা মিলে না, ফর্মুলা মিলে না। এবার আসো তাহলে কি করব, একটাই অপশান জাতীয় নিয়ম, টেন দেখে যখন কোনো কিছু করা যায় না, সাইন বাই কস ছাড়া ম্যাথ আমার মিলে না, এটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে টেনের জায়গায় কি করতে হবে কও, এবার সবাই বলো আমি কি লিখবো। এই নিজেরা ফিল করার ট্রাই করো ব্যাপারগুলো, তাইলে যোগাযোগরণ কঠিন লাগবে না, না খুবই কঠিন লাগবে। ওই এখন বলো তো কি করব, আমি কি করব, কি করলে আমার লাভ হবে। আমি আগে বলছি ধরবো ধরবো ধরবো, আমি ধরতে পারি না, ধরার মতো যদি আমাদের জিনিস না থাকে ধরতে পারবো না, যখন আমার ধরার মতো থাকে না তখন আমার ধরার মতো বানাই দিই না, ওই বানানোর পর তখন দেখবো আমি ধরতে ধরতে জানি, সেই ধরতে ধরতে আমার ম্যাথটা মিলেই তো জানি, অটোমেটিক মিলে যাবে। তাহলে আমরা এখান থেকে খুব সিম্পলি বলে দিতে পারবো ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস 10x এর জায়গায় আমরা লিখলাম হচ্ছে ভাইয়া sin x ডিভাইডেড বাই cos x dx। এরপর কি করতে হবে বলো তো, এবার যে পারবে না তারা মাইর দেওয়া উচিত। এই যে এই জিনিসটা দেখে একটা ভগ্নাংশ আর একটা উইথাউট ভগ্নাংশ কি করা উচিত, লসাগু, cos x লসাগু নিব, তাহলে আমার এখানে আসবে cos x প্লাস sin x, এটাকে আমরা সুন্দর করে লিখতে পারি cos x ডিভাইডেড বাই cos x প্লাস sin x dx। আমি লিখে দিই কোয়েশ্চেন, এর মানে তুমি যখন ম্যাথ করতে যাবা বইতে এই প্রশ্নটাও পাবা এই প্রশ্নটাও পাবা। সো দেখে রাখো এই প্রশ্ন যদি আসে আমাকে প্রথমে এখানে শিফট করতে হচ্ছে, আর যদি এটা আসে তাহলে কি করব সেটা আমি একটু পরে দেখব। তাহলে পরীক্ষায় এটাও আসতে পারে এটাও আসতে পারে, যেটাই আসুক আমার কোনো টেনশন নাই, কারণ আমি কিভাবে করতে হবে সেটা জানতে চাই। আগে বলো একটু বুঝছি কিনা, এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো। প্রশ্ন কিন্তু পরীক্ষায় এটাও হইতে পারে এটাও হইতে পারে, দুইটাই আমার পরীক্ষায় প্রশ্ন হইতে পারে। প্রশ্ন এটা আসলেও আগে এটা করব, আর এটা আসলে কি করবো একটু পরেই দেখব। এতটুকু কথা আমাদের ক্লিয়ার কিনা, এতটুকু কথা আমাদের ক্লিয়ার কিনা। ওকে, এবার খুবই ট্রিকি একটা কাজ করব, সেই ট্রিকি কাজটা আমি একটু দেখাই। এটা হচ্ছে আমাদের অন্যতম ইম্পর্টেন্ট একটা কাজ, হ্যাঁ। তো কি করি একটু দেখো। তার আগে আমি একটা ম্যাথ দিই তোমাদেরকে, অন্য একটা ম্যাথ। এটা হচ্ছে দিস ইজ অ্যানাদার ম্যাথ। আছে ইন্টিগ্রেশন অফ 1/√, খেয়াল করো 1/√, x minus 3, x/√, x minus 3 dx। দেখ খুব ভালো করে খেয়াল করে দেখো, যদি আমার ম্যাথটা এরকম হইতো ইন্টিগ্রেশন অফ x ডিভাইডেড বাই √, x² minus 3 dx, সাথে সাথে আমি কি করতাম, এটাকে z ধরতাম, z ইকুয়ালস টু x² minus 3 ধরে ফেলতাম, কারণ x² কে অন্তরীকরণ করলে 2x পাওয়া যায়, হাফ দিয়ে এটা 2 আনো না নিয়ে আসলাম। কিন্তু ভাই আমার যদি এটা না থেকে শুধুমাত্র এটা থাকতো ইন্টিগ্রেশন অফ 1/√, x minus 3 dx, তাও কোনো টেনশন নাই। কেন ভাই,
কারণ এক্স মান রুট ওভার মান হচ্ছে টু দি পাওয়ার হাফ, উপরে উঠলে মাইনাস হাফ, এটাকে আমি লিখতে পারতাম এক্স মাইনাস থ্রি টু দি পাওয়ার মাইনাস হাফ ডি এক্স। ভালো কথা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এই নিয়মটা বেশি বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই নিয়মটা বেশি বেশি ইম্পর্টেন্ট, আমাদের বিভিন্ন জায়গায় আমরা এই কাজটা করব। দেখো কেমনে যাচ্ছি, দেখো ধরার নিয়ম আছে, ধরে ফেললাম, করার নিয়ম আছে, করে ফেললাম, ধরার নিয়ম নাই, করার নিয়ম নাই। এবং এই ম্যাথে যেরকম ধরার নিয়ম নাই, করার নিয়ম নাই, ক্যালকুলেশন কিন্তু করা যায়, এখানে কিন্তু সেটাও করা যায় না। তখন হাসি মুখে এটা মেনে নিতে হবে। কি করবা দেখো, সিম্পল তুমি চিন্তা করে দেখো, আমি এখন কি করব। ভাই এটা কিন্তু করতে জানি, এটা কিন্তু করতে জানি। হ্যাঁ, আসলে তোমাকে আমি করাচ্ছি, কেমনে করাবো? আচ্ছা একটু খেয়াল করে দেখো তো, তোমার নিচে রাশিটা হচ্ছে কে, এক্স মাইনাস থ্রি। আচ্ছা তোমার খুবই ইচ্ছে হয় না, তোমার কি ইচ্ছা হয় না ভাই এখানে যদি এক্স মাইনাস থ্রি থাকতো কতই না ভালো হইতো? কেন ভাই? দেখেন ভাই, আমার পরীক্ষায় আসছে ইন্টিগ্রেশন অফ এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস থ্রি ডিএক্স। তাহলে আমি কি করতে পারবো ভাইয়া? এক্স মাইনাস থ্রিকে লেখা যায় রুট ওভার এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার, কাটাকাটি যাবে, এটাকেই লেখা যায় রুট ওভার এক্স মাইনাস থ্রি ডিএক্স। তাহলে আমি এটাকে লিখে দিতে পারবো ইন্টিগ্রেশন অফ এক্স মাইনাস থ্রি ডিএক্স টু দি পাওয়ার হাফ, ক্যালকুলেশন করা যায়। তাহলে দেখো অলরেডি তোমাকে আমি এর আগে দুইটা ম্যাথ দেখালাম, এখন একটা ম্যাথ দেখালাম, তিনটা ম্যাথ সেম ক্যাটাগরি, সেম ক্যাটাগরি। একটাতে করা যায় ধরাধরি, আরেকটাতে আমাদের সরাসরি ম্যাথটা আমি করি। এই ম্যাথে করতে গেলে আগে কাটাকুটি করি, এরপর আমার ম্যাথটাকে সরাসরি আমি করি। কিন্তু তিনটার মধ্যে কোনো কনসেপ্টই এখানে আসতেছে না। তখন একটা উপায় আছে ভাই, নিচেরটার মতো করে কোনো জিনিসকে উপরে আনা যায়? হ্যাঁ যায়। এই নিচেরটার মতো করে উপরে আনবো কেন ভাই? এটা থাকলে কিন্তু করা যায়, ওয়ান বাই এটা থাকলে করা যায়। তাহলে দেখো এটা থাকলেও করা যায়, যদি আমার ওয়ান বাই এটা থাকতো তাও কিন্তু করা যায়, কিন্তু এখানে এক্স থাকলে তখন করা যায় না, যায় না, আমার করা যায় না। একটু করে সাজাইলে ধরা যায় না, কিন্তু করা তো যায়। তাহলে আমি দেখব এখন এই কাজটা করব। এবার দেখো, তাহলে তোমার কিন্তু আমি অনেকগুলো ম্যাথ, তোমরা বাসায় করার সময় কিন্তু এটা লিখে রাখবে খুব সুন্দর করে, কারণ ভাই এগুলো হচ্ছে আসল ম্যাজিক, যোগাযোগকরণের ম্যাজিক। আমি কিন্তু একটা ম্যাথ করার সময় লতা ফাতা দিয়ে অনেকগুলো একসাথে আনি, যাতে করে তুমি কম্পেয়ার করতে পারো। পরীক্ষায় আমরা যে কাজটা করি, ম্যাক্সিমাম যে কাজটা করে, প্রত্যেকটা ম্যাথ ইউনিকলি করে, পরে একসাথে করতে যায় ধরা খায়। ওই জন্য আমি কম্প্যারিজন করি বারবার, যাতে করে তোমার পরীক্ষায় কনফিউশনগুলো ক্রিয়েট না হয়। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আমি এখানে যেটা পাচ্ছি ভাইয়া, এক্স মাইনাস থ্রি আমার আছে, এক্স মাইনাস থ্রি আনলাম, কিন্তু আমার কি উপরে এক্স মাইনাস থ্রি আছে? নাই। তাহলে আমার কি করতে হবে? একটা প্লাস থ্রি দিলে কাজ শেষ। হ্যাঁ, এবার দেখো, তাহলে আমি খুবই সিম্পলভাবে করতে পারি কি? খুবই সিম্পলভাবে করতে পারি হচ্ছে এটা প্লাস এটা ডিভাইড বাই এটা। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি না, ইন্টিগ্রেশন অফ এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস থ্রি প্লাস থ্রি ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস থ্রি ডিএক্স। এবার এটাকে লেখা যায় ইন্টিগ্রেশন অফ রুট ওভার এক্স মাইনাস থ্রি প্লাস এটাকে লেখা যায় থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স। এবার যোগাযোগকরণ করলে আনসার মিলে যাবে, তুমি বাসায় করে ফেলিও। এটাকে আবার আমরা লিখতে পারি এক্স মাইনাস থ্রি রুট ওভারকে লিখতে পারি টু দি পাওয়ার হাফ। এবার এটাকে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা করো, এটাকে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা করো, আনসার মিলে যাবে। তাহলে দেখো আমি দেখলাম কি ভাই, যদি কখনো আমাদের নিচের রাশিটার কারণে উপরে যদি ঝামেলা ক্রিয়েট হয়, করার মতো কোনো অপশান যখন থাকে না, তখন নিচেরটার মতো করে ফরম্যাটটা উপরে আনার চেষ্টা করতে হয়। এটা হচ্ছে সর্বশেষ প্রচেষ্টা, যে আমি এটা করে দেখি হয় কি না। তাহলে দেখো এই ম্যাথটা তো সেম কাহিনী। আসো তাহলে আমরা এই ম্যাথে চলে যাই। এই ম্যাথে গেলে এই ম্যাথের লাইনটা আমি এখানে লিখি, ইন্টিগ্রেশন অফ উপরে আছে কজ এক্স, নিচে আছে কজ এক্স প্লাস সাইন এক্স ডিএক্স।
স্পেশালি এই মেথডটা মনে রাখতে হবে। এখন যে লাইনটা করব এই লাইনটা 90% স্টুডেন্ট ভুলে যায়, এবং আমাদের সময় দেখা গিয়েছিল ফার্স্ট ইয়ার ফাইনালে এই মেথডটা আসছিল এবং আমিও এই মেথডটা ভুলে গেছিলাম। পরে আমার এক বন্ধু আমার বলে দিয়েছিল, আমি এরপর লিখে করে ফেলছিলাম। মানে এটা কেন করছি কীভাবে করছি সেটা মনে নেই, তার থেকে দেখে একটা লাইন করার পর বাকিটা পারছি। তো এখনও ওই কারণে এই মেথডটা মনে আছে, ওই কারণে ভুল করার কিন্তু মাঝে মাঝে দরকার আছে। তো একটু খেয়াল করে দেখো, আমার নিচে যে রাশিটা সেই রাশিটাকে আমি উপরে নিয়ে আসবো। কেন ভাই কেন আনবো? এক নাম্বার কথা, তুমি কি প্রথম দিককার কনসেপ্টগুলো এখানে মিলাইতে পারো না। তুমি কি কাউকে ধরতে পারো না। কেন? এটাকে যদি তুমি ধরতে চাও কাজ হবে না, কারণ কসকে ধরলে মাইনাস সাইন, সাইনকে ধরলে হচ্ছে কস, তাহলে মাইনাস সাইন প্লাস কস পুরোটা তো এখানে নাই, যেটা এর আগের মেতে ছিল। তাহলে আমি কি করব ভাই? কোনো ঝামেলা নাই, এটা কাজ করব। সেই কাজটা কি? নিচেরটার মতো করে একটা ফরম্যাট উপরে আনবো। তাহলে দেখো উপরে যদি আনি, ভালো মনোযোগ দিয়ে খেয়াল করব, উপরে যদি আনি আমি একটা লাইন বাদ দিই তারপর করি, তাহলে সুবিধা হবে। উপরে আনি, কি আনবো দেখো, cos x প্লাস সাইন এক্স আনলাম। নিচে তো আমার cos x প্লাস সাইন এক্স আছে, খুবই মারাত্মক একটা কাজ। এবার এখন কেউ যদি চিন্তা করো, তাহলে আমি ভাই এখানে dx থাকবে, cos x প্লাস সাইন এক্স। ভাই আমার এখানে cos x ছিল, cos x রাখলাম, সাইন এক্সটা যেহেতু এক্সট্রা আনলাম মাইনাস সাইন এক্স চলে আসলো। এবার যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে cos x প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই cos x প্লাস সাইন এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই cos x প্লাস সাইন এক্স। সত্যি কথা কি জানো, এই ম্যাথ আর এই ম্যাথের মধ্যে কোনো পার্থক্য নাই। এখানে কত থাকতে পারে, সাইনও থাকতে পারে। এর মানে তুমি যখন এই কাজটা করছো খুব সুন্দর একটা ফরম্যাট পাইছো, বাট এখানে দেখা গেছে আবার কোয়েশ্চেনটাই চলে আসছে। ভালো করে খেয়াল করো, ম্যাক্সিমাম যে ভুলটা করে হঠাৎ করে মনে পড়ে এটা করতে হবে, হঠাৎ করে মনে পড়লে যখন করতে যায় তখন আমার একটু কনফিউজড হয়ে যায়। যখন এটা আনে এরপর আর করতে পারে না, কেন? নিয়ম অনুযায়ী এটাকে আবার উপরে আনতে হবে, এবার দেখা যাবে আবার এটা চলে আসবে, এরপর আবার এটা করতে গেলে এটা চলে আসবে, তো আসতেই থাকবে, শেষ হবে না। তার জন্য তোমাকে একটু স্পেশাল কাজ করতে হবে। সেই স্পেশাল কাজটা কি? খুব মনোযোগ দিয়ে খেয়াল করো তো। আচ্ছা, এই cos x কে অন্তরীকরণ করলে কি হয় আমি মনে মনে দেখাই। cos x কে অন্তরীকরণ করলে কি হয়? মাইনাস সাইন এক্স। সাইন এক্স কে অন্তরীকরণ করলে কি হয়? cos x। এটাকে সুন্দর করে লেখা যায় cos x মাইনাস সাইন এক্স। এখন আমার প্রশ্ন হলো, এই cos x মাইনাস সাইন এক্স এরকম যদি কিছু একটা আমার থাকতো তাহলে কিন্তু কাজ হয়ে যেত। দেখো কি করতেছি, দেখো cos x মাইনাস সাইন এক্স হইল কি ভাইয়া? এটা হচ্ছে নিচেরটার ডিফারেন্সিয়েট ফর্ম, কারণ আমি জানি নিচেরটার ডিফারেন্সিয়েট ফর্ম উপরে থাকলে আমরা করতে জানি। এখন দেখো টেকনিক্যালি কি করলাম, cos x মাইনাস সাইন এক্স আমি আনতে চাচ্ছি। তাহলে দেখো cos x প্লাস সাইন এক্স মাইনাস cos x মাইনাস, সরি আমাদের এখানে প্লাস হবে। তাহলে আমাদের cos x প্লাস সাইন এক্স প্লাস cos x প্লাসে মাইনাসে মাইনাস সাইন এক্স। তাহলে অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো? অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে ভাইয়া সাইন এক্স কাটাকাটি cos x দুইবার চলে আসছে। তাহলে আমার cos x আসে এখানে একবার, কিন্তু তোমার চলে আসছে কয়বার? দুইবার। তাহলে তুমি কি করবা ভাইয়া? এখানে দুইবার থাকতে হবে, এখানে হাফ দিতে হবে। এই কাজটা আমরা করি না। স্পেশালি এই মেথডটা করতে হবে, বাসায় যেয়ে আজকে এই মেথডটা আবার করবা। দেখো আমি কি করতেছি, এবার ম্যাথ অটোমেটিক মিলে যাবে। তাহলে আমি কি করলাম, ওইটা করলে মিলে না, ওই কারণে প্রথমবার এটা আনলাম, আনার পর নিচেরটার ডিফারেন্সিয়েট ফর্ম উপরে আনলাম। আনার পর দেখা গেল cos x প্লাস cos x মিলে 2 cos x, কিন্তু আমার তো ছিল cos x, আমার cos x ছিল, আমি একটা হাফ দিয়ে 2 cos x আনলাম, কাজ শেষ। আর এইদিকে সাইন এক্স কাটাকাটি যাবে। তাহলে আমি চাইলে 2 cos x কে এভাবে লিখতে পারি। এটা আমরা কি বুঝছি বলো? এটা আমরা বুঝছি কিনা বলো? এটাই আমাদের লাস্ট ম্যাথ আজকের জন্য, এটাই লাস্ট ম্যাথ ছিল। আগামী দিন আমরা 10B শেষ করব এবং 10Cতেও চলে যেতে পারি হয়তো। আর এরপরে আজকের ক্লাসের পর হচ্ছে আমাদের যোগজীকরণে খুব একটা মানে জটিল ম্যাথ নেই, সবগুলো হচ্ছে ইজি ম্যাথ।
আমি আবারও বলতেছি ভাইয়া, এটা যখন আসলো এ কজ এক্স আছে, ওকে, আমি কিচ্ছু করতে পারতেছি না যখন, তখন একটাই উপায় আছে, নিচেরটাকে উপরে আনবো। এই কজ এক্স প্লাস সাইন এক্সকে উপরে আনলাম, আনার পর যদি মাইনাস সাইন এক্স করে দিই তাও দেখি আবার আগের অবস্থা, ওই কারণে ওইটা করা যাবে না। এখন আমি টেকনিক্যালি চিন্তা করলাম, সাইন কসকে তো অন্তরীকরণ করলে কস সাইনই হয়, এই নিচেরটাকে অন্তরীকরণ করলে কি হয়, কজ এক্সকে, এটা হচ্ছে একটা স্পেশাল ম্যাথ, কজ এক্সকে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স আসে, সাইন এক্সকে অন্তরীকরণ করলে কজ এক্স আসে। তো আমার কথা হচ্ছে, আমার তো ভাই এটা ছিলই যে ভাই আমার এখানে কজ এক্স প্লাস সাইন এক্স আছে, এখানে মাইনাস সাইন এক্স ছিলই। তো আমি কি করলাম, মাইনাস সাইন এক্সের সাথে যদি একটা কজ এক্স রাখতে পারি তাইলে কিন্তু নিচেরটার অন্তরীকরণ হয়ে যায়। আমার থাকে কিন্তু মাইনাস সাইন, তার সাথে যদি একটা কজ আনতে পারি সেটা কিন্তু নিচেরটার অন্তরীকরণ, কসকে করলে মাইনাস সাইন, সাইনকে করলে কস। কিন্তু এটা করার কারণে কস কস দুইবার হয়ে গেছে না, দুইবার মানে টু কস, তো আমার তো আছে কস একটা, ওই কারণে এখানে টু দ্বারা গুণ দিয়ে দুইটা বানিয়ে দিলাম, এদিকে হাফ দিলাম। এবার দেখো তুমি যখন করবে এটা বাই এটা প্লাস এ প্লাস এটা বাই এটা, কজ এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স প্লাস সাইন এক্স। এবার আমরা খুবই সিম্পলভাবে বলতে পারি, এখানে ইন্টিগ্রেশন অফ, ভাইয়া এটা হচ্ছে ওয়ান প্লাস এটাকে করলে পাবো কজ এক্স প্লাস সাইন এক্স, আর উপরে হচ্ছে ডিফারেন্সিয়েট অফ কজ এক্স প্লাস সাইন এক্স, এর মানে নিচেরটা ডিফারেন্সিয়েট পাবো উপরে ডিএক্স। এবার দেখো ওয়ানকে যোগজীকরণ করলে এক্স পাবো, প্লাস এখানে হচ্ছে লন নিচেরটা কজ এক্স প্লাস সাইন এক্স প্লাস সি অ্যান্ড ডেটস, এটা আমার আনসার। এই ম্যাথে ম্যাক্সিমাম স্টুডেন্ট ঝামেলা করে, বারবার বলতেছি ঝামেলা করে, এবং এটা তোমার যদি বিশ্বাস না হয়, আমি আমার সামনে বই আছে, আমি বইতে দেখাই এটা কতবার আসছে, দেখো কতবার আসছে, এই যে এই ম্যাথটাই কতবার আসছে তুমি দেখো, অন্য কোনো ম্যাথ এতবার আসে নাই, এই ম্যাথটাই আসে এতবার। এবং এর আগের অধ্যায়ে যেখানে আসলে এই ম্যাথটা করা হইতো না, 10A তেও ঠিক সেম ম্যাথটা আছে, দেখছো এই ম্যাথটা কোনটা, ওই যে নিচের লাইনটা, এর নিচের লাইন এটাকে ম্যাথ আকারে দিয়ে দিয়েছে এই অধ্যায়ে, যদিও এটা এই অধ্যায়ের ম্যাথ না, এটা আমাদের সেকেন্ড অধ্যায়ের ম্যাথ, আমরা আজকে কনসেপ্ট না করলে পারতাম না, এটা এই অধ্যায় এখানে দিয়ে দিছে। তো এখানে তুমি এটা করতে পারতা না, এটা হচ্ছে আবার বরিশাল বোর্ড 2019 সালে সৃজনশীল আসছিল, দুইটা কিন্তু সেম ম্যাথ, তুমি বলো আর না বলো, আমি আবার বলবো ম্যাথটা, আমি আরেকবার এই ম্যাথটা বুঝাবো। ও হাফটা দিই নাই না, আচ্ছা হাফটা তো আছে, প্রত্যেকটা লাইনে হাফ আছে, হাফটা থাকবেই, হাফ হাফ হাফ। তামিন আক্তার হিবা ডি কেন, একটু আগে তোমাদেরকে বলছি না, নিচেরটার ডিফারেন্সিয়েট ফর্ম যদি উপরে থাকে, নিচেরটার অন্তরীকরণ, এটা দ্বারা এই ডি দ্বারা বুঝাচ্ছি ডিফারেন্সিয়েশন অফ এটা, অর্থাৎ নিচেরটার অন্তরীকরণ। এই কজ এক্স মাইনাস সাইন এক্স মানে কি, হরে যেটা আছে তার অন্তরীকরণ না, কজ এক্সকে করলে মাইনাস সাইন, সাইন এক্সকে করলে কজ এক্স, তাহলে আমরা নিচেরটার অন্তরীকরণ উপরে পাচ্ছি। একটু আগে যে ম্যাথগুলো করেছিলাম, নিচেরটার অন্তরীকরণ যদি উপরে পাই, লন নিচেরটা যে আনসার হবে রে ভাই, এটাই হচ্ছে আমার মেন ফর্মুলাটা, সেটাই আমরা করছি। নিচেরটার ডিফারেন্সিয়েট পাবো উপরে, ওই কারণে এটাকে এভাবে লিখছি ডি কজ এক্স প্লাস সাইন এক্স, মানে হচ্ছে এই কজ এক্স প্লাস সাইন এক্সের ডিফারেন্সিয়েট ফর্ম, এটা হচ্ছে কজ এক্স প্লাস সাইন এক্সের ডিফারেন্সিয়েট ফর্ম। এভাবে লিখলেও চলে, না লিখলেও চলে, ব্যাপার না এটা। এই দেখো এখানে উপরে cos x মাইনাস sin x আছে, এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ নিচেরটা। এই cos x মাইনাস sin x টা হচ্ছে cos x প্লাস sin x এর অন্তরীকরণ, বুঝো নাই? এই কথাটার মানে হচ্ছে dx অফ cos x প্লাস sin x যদি আমরা করতাম, এটা আমরা কি পাইতাম? cos x মাইনাস sin x, মানে আগে পরে লিখছি আর কি।
এটাকে আমরা ডিডিএক্স না লিখে সংক্ষেপে অনলি ডি দিচ্ছি। এই যে এক কথায় এটার অন্তরীকরণ হচ্ছে এটা, এর মানে এটার জায়গায় ডি এটা বসানো যায়, আমরা সংক্ষেপে লিখছি আর কি এ প্লাস তো নিচেরটার কথা, এই যে উপরের জিনিসটা মানে হচ্ছে নিচেরটার ডিফারেন্সিয়েশন, তাহলে ডি নিচেরটার ডিফারেন্সিয়েশন, আমি ভুল লিখি নাই, শুদ্ধ লিখছি। কনফিউশন ক্লিয়ার করো, আমার 10 বার বুঝাইতে আপত্তি নেই, তুমি না বললেও এই ম্যাথটা আমি আরেকবার বুঝাবো, সেটা আমি বলেই দিছি অলরেডি। কারণ এই ম্যাথটা আমি নিজে ভুল করছিলাম। আচ্ছা, সেদিন আমি যার থেকে ওই যে কি বলে ফার্স্ট ইয়ার ফাইনালে আমাদের এই ম্যাথটা আসছিল চিটাগং কলেজে, সেদিন আমি যার থেকে দেখে লিখছিলাম সেই বন্ধুটা হচ্ছে এখন চিটাগং মেডিকেলে পড়ে। আমি হঠাৎ করে এটা ভুলে গেছিলাম যে কেমনে করছি, কারণ আমাদেরকে এই জন্য হচ্ছে আমি ট্রিকি জায়গাগুলোতে একটু জোর দিই যে এই জায়গায় ম্যাক্সিমাম ভুল করে, পরীক্ষার হলে ভুলে যায়, আমিও ভুলে গেছিলাম। তো যার থেকে দেখে লিখছিলাম তার ভাইও কিন্তু এখানে ক্লাস করতেছে, সাকাওয়াত সাকিবের ভাই ইমাম আমার বন্ধু, ওর থেকে দেখে দেখে লিখছিলাম এই লাইনটা, এখান থেকে কীভাবে এখানে আসবো। ও যখন দেখছি এই জিনিসটা লিখছে, তারপর যে আমার মাথায় ধরছে এখানে হাত দিয়ে 2 আনতে হয়, তারপর মনে পড়ছে, এরপর করছি আর কি। না মিশু না, ও তো মহসিন কলেজে ছিল, আমি চিটাগং কলেজে ছিলাম। আচ্ছা তাহলে আমাদের আমি আরেকবার বলবো না, আরেকবার বলে দিই। হ্যাঁ দেখো, ইন্টিগ্রেশন অফ 1/1 + 10x। প্রথম কথা ভাইয়া, তুমি ধাপে ধাপে আসো, তোমাকে আমি যোগজীকরণ করাচ্ছি ধাপে ধাপে। তুমি একেবারে প্রথম দিকের কয়েকটা ক্লাস দেখো, তুমি ম্যাথগুলো দেখলেই বুঝবে যে এটা করতে হবে, দেখলে কিছু বোঝা যায় না। এরপরের ধাপে তোমাকে আমি শিখিয়েছি কীভাবে ধরতে হয়, ধরা যায় না, এর মানে অনুবন্ধী করতে হবে মনে হয়, সেটাও করা যাবে না, ব্যাখ্যা করছি। তাহলে একটাই উপায়, 10x-কে sin x/cos x লিখতে হয়, এরপর লসাগু করে এটা আনতে হয়। এবার প্রশ্ন এটাও হয়। এখন এটা আসার পর এবার আমি দেখবো এখানে কি করতে হয়। এখানে আমি দেখলাম হচ্ছে cos x / cos x + sin x dx, এই নিচের যে জিনিসটা তাকে ধরলেও কাজ হয় না, ফর্মুলাও করা যায় না, কিচ্ছুই করা যায় না। তখন আমি দেখলাম, একটু আগে আমি √(x - 3) এর একটা ম্যাথ করাইছিলাম, কয়েকটা কনসেপ্ট দেখাইছি, দেখলাম ধরার মতো হলে ধরবো, করার মতো হলে করব, কিন্তু যখন সামহাও কিচ্ছু করা যাচ্ছে না, ধরা যাচ্ছে না, ফর্মুলা মিলানো যাচ্ছে না, কিন্তু ভগ্নাংশ আছে, নিচেরটার উপরে নিয়ে আসো। এটা হচ্ছে সর্বশেষ আমাদের কি নিয়ম, কিচ্ছু করা যাচ্ছে না, নিচেরটার মতো করে উপরে আনো। এই নিচেরটার মতো করে উপরে আনতেছি, তো নিচেরটার মতো করে উপরে আনলে কি হবে, cos x + sin x আছে, আনলাম, ভালো কথা। এখন আনলাম যখন, তখন দেখলাম হচ্ছে ভাইয়া আমি যদি নিচেরটার মতো করে উপরে আনি, আমি এই লাইনটা এখন বাদ দিব, নিচেরটার মতো করে উপরে আনলাম। এরপর আমি এখানে শুধুমাত্র এটা লিখলাম, এই যে ভাইয়া নিচেরটার মতো করে উপরে আনলাম, আমার ছিল শুধুমাত্র cos, আমি আনলাম cos + sin, আরেকটা যদি আমি মাইনাস সাইন দিই তাহলে আমার sin কাটাকাটি, ওকে। কিন্তু আমার কথা হচ্ছে এটা বাই এটা মানে 1কে যোগজীকরণ করা যায়, কিন্তু ভাই যদি আমাদের শুধুমাত্র -sin x থাকে তখন কিন্তু যোগজীকরণ করা যায় না, তখন আবার আগের মতো হয়ে যায়। পরীক্ষায় কিন্তু তোমরা মাথায় রাখবে, তোমাদের হোমওয়ার্ক থাকবে, এখানে cos না থাকে sin থাকলে আনসার কেমন হইতো সেটা তোমরা বাসা থেকে বের করে নিয়ে আসবা। এখানে tan না থাকে cot থাকলে কি হইতো সেটা তোমরা বাসা থেকে বের করে নিয়ে আসবে, এটা হোমওয়ার্ক, বইতে এই ম্যাথ পাবা না, কিন্তু আমি দিচ্ছি একটাই কারণে, যাতে করে তোমার এই ম্যাথটা বেশি প্র্যাকটিস হয়। tan এর জায়গায় cot দিয়ে ম্যাথটা করে নিয়ে আসবা। এবার আসো, তাহলে আমাদের এটা করলাম, করার পর আমি দেখলাম এটা পাইলাম। এখন আমি দেখলাম এটা আসলে আবার আগের কাহিনী, তো তাহলে তো এটা আনা যাবে না, আমি তো আবার প্রথম লাইনে চলে গেছি, মানে প্রথম লাইনের যে কনসেপ্ট সেই কনসেপ্টে চলে গেছি। এর মানে আমাকে এমন কিছু আনতে হবে যাতে করে ক্যালকুলেশন করা যায়। আমি নিচেরটা উপরে কেন আনছি, যাতে করে আমার ইজি ক্যালকুলেশন হয়। তো ইজি কাজে বিজি হইতে যাই আমরা নতুন একটা নিয়ে আসছি, যেটা নয়তো আমার ইজি, প্রশ্নের মতো আমাদের কঠিন। তাহলে আমরা কি করব, সেটাকে এমনভাবে করব যাতে করে জেনারেল হয়। আমি দেখলাম এই -sin x, নিচে তাকায় দেখো তো, cos x কে অন্তরীকরণ করলে -sin x হয়। আচ্ছা এবার চিন্তা করলাম
এই সাইন এক্সকে অন্তরীকরণ করলে তো কজ এক্স হয়, এখানে যদি একটা কজ এক্স থাকতো তাইলে কিন্তু আমি শিওর নিচেরটার অন্তরীকরণ উপরে আছে, লন অফ নিচেরটা আমি করতে পারি। তাহলে আমার তার জন্য এখানে একটা কজ এক্স রাখতে হবে, রাখলাম। কিন্তু আমি যখন এই কজ এক্সটা রাখলাম, এখানে প্লাস চিহ্ন দিয়ে দিলাম, এর মানে কি হলো, এই কজ এক্স প্লাস কজ এক্স মানে 2 কজ এক্স, সাইন এক্স কাটাকাটি। কিন্তু আমার তো এই 2টা ছিল না, আমার এই 2টা ছিল না, না থাকলে সমস্যা নেই, এটা কনস্ট্যান্ট তো আনাই যায়। তাহলে আমি কি করলাম, সাইন এক্স তো কাটাকাটি যাবে, আনাই যায়, কজ এক্স মিলে 2 কজ এক্স, ওই কারণে এই লাইনটার আগে একটা 2 নিয়ে আসলাম, এখানে হাফ দিলাম। এবার 2 কজ এক্সের জায়গায় এটা লিখলে সমস্যা নাই, কেন, কারণ আমাদের সাইন কাটাকাটি কস মিলে 2 কজ এক্স, তাহলে লেখাই যায়, মানে কজ এক্স থেকে আমি 2 ভাগে ভাগ করে ফেলছি। এবার দেখো, এটা বাই এটা প্লাস এটা বাই এটা, এটা একটা কাটাকাটি 1, এটা হচ্ছে নিচেরটার অন্তরীকরণ উপরে, এই নিচেরটার অন্তরীকরণ উপরে, তাহলে আমরা বলতে পারবো 1কে করলে পাবো এক্স, আর নিচেরটার অন্তরীকরণ উপরে থাকলে লন নিচেরটা, এটা হচ্ছে আমার আনসার। শেষ, বলো বুঝছি কিনা? সাইফুল ভাই এবার একটু বলেন, সহজে চিন্তা করলে কোন লাইন দিয়ে শুরু করব? এই যে যেভাবে করছি এটাই তো আমার মেইন লাইন। তোমার প্রশ্ন এটাও হইতে পারে, প্রশ্ন এটাও হইতে পারে, ওই কারণে একটু মাথায় রাখবা, আমার যে কোনোটাই প্রশ্ন হইতে পারে। এক কথায় তুমি এটা দিয়ে করবা, এটা দিয়ে করে তোমাকে দেখতে হবে, এখানে আসতে হবে, এখানে আসার পর তুমি মাইনকাসিপায় পড়বা, মাইনকাসিপা থেকে বাঁচতে হলে নিচেরটা উপরে আনতে হবে, নিচেরটা উপরে আনলে একটু ঝামেলা রয়ে যাবে, সেই ঝামেলাটা কাটাইতে হইলে আমার এখানে এক্সট্রা কজ এক্স আনতে হবে, তার জন্য এখানে 2 দিতে হবে, 2 দিতে হলে হাফ আনতে হবে। শেষ। এই মেটটা বাসায় প্র্যাকটিস করবা, এবং হোমওয়ার্ক থাকবে, HW থাকবে, যেটা হয়তো তুমি বইতে পাবা না, HW থাকবে ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস কট এক্স। আমি নিজেও জীবনে এটা করে দেখি নাই, ওই জন্য তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেখতেছি আসলে এই ধরনের ম্যাথ সম্ভব কিনা। এখানে টেনের জায়গায় কট দিয়ে তোমরা ম্যাথটা করবা। আবারও বলতেছি, জীবনে কোনো না কোনো সময় এই ম্যাথটা এক্সামে পাবা। হ্যাঁ, ছুটি 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 ছুটি, আজকে আর না। সাইবল, এত ভেজালে যাবো কেন? ভেজালে যাইতে হইলে আমরা আস্তে আস্তে যাবো, সমস্যা নেই তো। যতগুলো এক্সেপশনাল আছে, যেমন আমি এটা এই ম্যাথটা এক্সেপশনাল, ওই কারণে আমি মনে হয় আজকে ক্লাসের প্রচুর টাইম এটার মধ্যে ব্যয় করছি। সো তোমার ওইটা টেনশন করতে হবে না, যত ধরনের এক্সেপশনাল আছে সবগুলো আমি ভালোভাবে ব্যাখ্যা করবো, কারণ এটা হচ্ছে একটা এক্সেপশনাল ম্যাথ। না, এটার পিছনে আমি এত টাইম ব্যয় করতাম না, করা লাগতোও না। এক্সেপশনাল কেন? কারণ ভাই ক্যালকুলেশনগুলো সত্যি কথা আমাদের এই দেখা যায় জেনারেলি স্টুডেন্টে ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি। আমরা হয়তো করাইতে করাইতে অভ্যস্ত, আমাদের সমস্যা হয় না, কিন্তু কথা হচ্ছে যারা মনে করো স্টুডেন্ট, অ্যাজ এ স্টুডেন্ট তোমার এগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি, ওই কারণে এগুলো নিয়ে আমি একটু বেশি কথা বলি। আমি বেশি টাইম এখানে ব্যয় করছি যাতে করে পরীক্ষায় তোমার এটা আসলে তোমার মাথায় এই বাড়ি খায় যে এই মোবাইল এই ম্যাথটা আধা ঘন্টা ধরে করাইছিল, এখন আমাকে 3 মিনিটে এই ম্যাথটা করতে হবে। ওকে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত। আমরা কিন্তু এখনও 10B শেষ করি নেই, 10B আমরা আগামী ক্লাসে শেষ করে 10Cতে ঢুকবো। হ্যাঁ, তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে কি, 10B এর যে ম্যাথগুলো তোমরা পারো, ভালো করে শুনে রাখো, 10B এর আমার শিট থেকেও দেখতে পারো, 10B এর যে ম্যাথগুলো তোমরা পারো সবগুলো ম্যাথ তোমাদের হোমওয়ার্ক, যেগুলো পারবা না সেগুলো আমাকে মেসেজ করে রাখবা, আমি আগামী ক্লাসে সেগুলো করাই দিব। আবারও বলতেছি, 10B এর সবগুলো ম্যাথ হোমওয়ার্ক, 2-1টা ম্যাথে প্রবলেম হতে পারে, কিন্তু কোনটা প্রবলেম হবে সেটা আমিও জানি না, তোমরা জানো, কারণ হোমওয়ার্ক করলেই তো জানবা। তাহলে তোমাদের কাজ হচ্ছে 10B এর করে আমাকে বলা যে কোনগুলোতে তোমার সমস্যা, যেগুলোতে তোমার সমস্যা সেগুলো আমি সলভ করে দিব। আর তোমার যদি সমস্যা না থাকে এর মানে ভেজাল আছে, নিশ্চয় গাইড থেকে দেখে দেখে করে দিছো। তোমার সমস্যা থাকা উচিত, যদি জীবনে এর আগে ইন্টিগ্রেশন না করে থাকো, জীবনে প্রথম করে থাকো, তাহলে তোমার 10B পুরোটা করতে গেলে সমস্যা থাকা উচিত, না থাকলে তুমি লিজেন্ড রে বাপ। ওকে, আজকের ক্লাস এতটুকু, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।